আসসালামু আলাইকুম। যারা আমাকে শুনছেন, মিড টার্মের ক্লাসে যারা আছেন, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ডাক্তার ফারজানা ইসলাম বিথি। আমি গাইনিতে এফসিপিএস এমএস করেছি, গাইনি অনকোলজিতে এফসিপিএস করেছি। এখন আমি মহাখালী ক্যান্সার ইনস্টিটিউটে পোস্টিং আমার। আমি জেনেসিসে এফসিপিএস পার্ট 2, এফসিপিএস এবং এমএস যারা স্টুডেন্ট, আমি নিজেও ছিলাম গত 2019 সাল থেকে কেস লেকচার ক্লাসগুলো নিয়ে থাকি। আজকে মিড টার্মের ব্যাচের আপনাদের সাথে আমার অনকোলজির টোটাল দুইটা ক্লাস। আসলে আপনাদের যে কোশ্চেন মিড টার্মে যারা আছেন, আপনারা একটু ইন্টারাক্টিভ সেশন, মানে আসলে আপনাদের যেটা যতটুকু কোশ্চেন গুলো আমি সবে স্টাডি করলাম এবং দেখলাম, এটাতে আপনাদের এমসিকিউ বেস কিছু কোশ্চেন আছে এবং কিছু আছে এসবিএ সিস্টেম। ঠিক আছে? হ্যালো ডক্টর রেজওয়ানা, একটু রেসপন্স করতে হবে। আপনাদের কি কোনো ব্রড কোশ্চেন আছে? মানে ব্রড কোশ্চেন লিখতে হবে? আমাদের সব শর্ট অ্যানসার কোশ্চেন আসে, ব্রড অ্যানসার। আপনাদের কোনো ব্রড কোশ্চেন লিখতে হয় না, আপনাদের সবই এসএকিউ সিস্টেম 5 মার্কসের কোশ্চেন করে লিখতে হয়। এবং আপনাদের এমসিকিউ স্টাইলে কিছু কোশ্চেন থাকে যেটাতে হয়তো হুইচ ইজ কারেক্ট, হুইচ ইজ ইনকারেক্ট এরকম করে, অথবা পার্সেন্টেজ এরকম করে কোশ্চেন আসে। আচ্ছা, আপনাদের এমসিকিউ পাই আমাদের সবই এসবিএ সিঙ্গেল বেস অ্যানসার। সিঙ্গেল বেস। আপনাদের টাইম কতটুকু, মানে কতক্ষণের পরীক্ষা দেন আপনারা? হ্যালো, পরীক্ষা যে দেন আপুরা এসিপিএসে 15 মিনিট 15 মিনিট? না না, পরীক্ষার টাইম বেশি একটু, বলছি ম্যাম 1 মিনিট। আপনাদের কতগুলো এসবিএ থাকে আর হচ্ছে যে কতগুলো এসএকিউ থাকে? ম্যাম আমাদের হচ্ছে যেটা হচ্ছে এসবিএ, ওটা হচ্ছে 50টা থাকবে 100 মার্কের, ওটা 1 ঘন্টা 30 মিনিট, ওটা ফার্স্ট ডেতে হবে। জি, তারপরে এসএকিউ যেটা সেটা পরের দিন হবে। এটা 4টা গ্রুপে পরীক্ষা হবে, ইচ গ্রুপে 5টা কোশ্চেন থাকবে, টোটাল 20 কোশ্চেন এবং 100 মার্ক থাকবে 3 ঘন্টা এবং 5 মার্ক 50। হ্যাঁ, এখন বলেন তো আপনারা কি মানে মিড টার্ম আপনারা আসলে কোন বইটা ফলো করেন? আমাদের মেইনলি অফস গাইনি ফলো করাই, দত্ত, এবং হচ্ছে মেইনলি দত্ত পড়াই, এবং হচ্ছে সুবিধার জন্য জেনেসিস প্রকাশনের কিছু বই আছে যেমন অপটিমাম, গাইনিকার, অস্কার, এগুলো একটু দেখতে বলে। কিন্তু আমাদের কোয়েশ্চেন গুলা টেক্সট বেসডই বেশি পড়তে বলে এবং এসবিএ গুলো টেক্সট বুক পড়তে বলে। তবে এমআরসিওজি যেগুলো পার্ট 2 এর সলভ গুলা যেগুলো আছে ওগুলো থেকে একটু আইডিয়া নিতে বলে। তবে ওখান থেকে কোয়েশ্চেন কমন পর আশা করতে মানা করে, তবে আইডিয়া নিতে বলে, এভাবে আর কি। আমি পার্ট 1 এর কোশ্চেন অনেকদিন থেকে করি, 2018 সাল থেকে এফসিকিউ স্যার প্রত্যেক টার্মে। আমি আপনাদের ওই ইয়াগুলা দেখলাম এবং স্টাডি করলাম। আসলে ক্লাসটা হয়তো অনলাইনে না হয়ে অফলাইনে হলে আরো বেশি সুবিধা হতো, কিন্তু এটা আমি চেয়েছিলাম যে অনলাইনে হোক। আপনাদের যদি কারো কারো পসিবল হয় ক্যামেরা অন করলে অ্যাটলিস্ট বোঝা যাবে কে কে ক্লাস করছেন। ম্যাম আমাদের আইইউ আছে, যেটা হচ্ছে পাস করা, মানে রিটেন এবং এসিকিউ পাস করলে 10 দিন পরে হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি জানি। আচ্ছা, এখন সেটা হচ্ছে যে আমি আপনাদের আসলে মেইনলি অনকোলজি, যেটা আপনাদের ক্যান্সারের উপরে যে কোশ্চেন গুলো হয় বা গাইনি অনকোলজি বলতে যে টপিকস গুলো বোঝাই, সেগুলার উপরে মোটামুটি একটা গাইডলাইন দিয়ে দিব। এবং এইটা আসলে আপনাদের ব্রড কোশ্চেন যে আপনাদের থাকে না, সেই প্রত্যেকটা ব্রড কোশ্চেন থেকে আপনাদের এসএকিউ হয়। যে ব্রড কোশ্চেন গুলা পার্ট 2 তে অথবা এমএস এ অথবা এমসিপিএস এ দেওয়া হয়, সেগুলা থেকে কিন্তু আপনাদের সিনারিও দিয়ে, যেটা ওখানে ব্রড কোশ্চেন আপনাদের কিন্তু শর্ট কোশ্চেন কিভাবে করবে সেটা আমি মানে ডিসকাস করব। এখন বইটা আসলে কি ফলো করবেন, আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে আপনাদের টপিকস গুলোর মধ্যে বিনাইন এবং ওভারিয়ান ম্যালিগনেন্সি থাকবে, ইন্ডোমেট্রিয়াল কার্সিনোমার বিনাইন পোর্শন এবং সেটার সাথে ম্যালিগনেন্ট পোর্শন এবং পোস্ট মেনোপজাল ব্লিডিং। তাহলে এইগুলা, এই টপিকস গুলা মেইনলি
মেইনলি যেটা সেটা হচ্ছে মানে ওভারি এবং এন্ডোমেট্রিয়াম। আজকে হচ্ছে এই দুইটা টপিকস এর উপরে ডিসকাশন, এবং এরপরে আর একটা ক্লাস আছে। আমি জানি না কতটা কভার করতে পারবো, কিন্তু আমার আপনাদের কোশ্চেন গুলো দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে যে আপনাদের আসলে অনেক 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 ডিটেলস পড়তে হবে। কারণ ধরেন যে শর্ট নোট ব্রড কোশ্চেন আকারে যদি কোশ্চেন হয়, তাহলে অনেক কিছু আপনি বর্ণনা আকারে লিখে যাবেন, সেটাতে এক্সাক্ট একদমই আপনাকে খুব যে অ্যাকুরেট হতে হয় সেটা কিন্তু অনেক সময় না হয় না। বা আপনাদের যেহেতু সিঙ্গেল বেসড অ্যান্সার 50টা, তার মানে আপনাদের এখানে প্রচন্ড পরিমাণে বই খুঁটে খুঁটে পড়তে হবে। আপনাদের জন্য আমার সাজেশন হচ্ছে যে নতুন যে অবস যে দত্তটা আছে, বিশেষ করে গাইনি যে দত্তটা আছে, দত্তের মানে এই ওভারিয়ান ম্যালিক এবং এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এই দুইটা আজকের ক্লাসের আমার ক্লাস করার পরে এই দুইটা একদম মানে প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পরে দেখবেন যে লেখা থাকে, সেই লেখার ভিতরে যে পৃষ্ঠা ধরে অনেকগুলো ছোট ছোট আকারে লেখা থাকে, ওগুলো সহ টাকে আয়ত্ত করতে পারবেন। আমার 3টা ফেলোশিপের মধ্যে আমি সবসময় বলি যে আশেপাশে আমরা বইগুলার হেল্প নিব, বাট বিভিন্ন যে আমাদের গাইড বইগুলা সেগুলোর আমরা হেল্প নিব, কিন্তু আপনার যে বেসিক সেই বেসিক হচ্ছে বই। বইয়ের কথাটা পরীক্ষার হলে মনে থাকে, লেকচার গুলা শুনলে মনে থাকে, কিন্তু আপনি কখনোই আমাদের নোট বইকে প্রধান করে নেওয়া যাবে না। নোট বইয়ের আমরা সাহায্য নিব, কারণ বইটা যত বেশি পড়বেন আপনাদের এমসিকিউ আপনারা মানে সিঙ্গেল বেসড অ্যান্সার কোশ্চেনে তত বেশি অ্যান্সার দিতে পারবেন। তো এই জন্য পড়ার আগে শুরুতে এটা একটা, আর এটার সাথে আসলে আপনাদের আরেকটু করতে হবে, সেটা হচ্ছে কারেন্ট আপনাদের কাছে আছে কিনা আমি জানি না, বিশেষ করে কারেন্ট থেকে অনকোলজির পোর্শন গুলা আপনারা পড়বেন। ঠিক আছে, যদি কেউ কারেন্ট কিনে না থাকেন তাহলে কারেন্টটা অতি সত্বর আজি সুপার মার্কেট থেকে আপনারা কারেন্ট বইটা কিনবেন, কিনে অনকোলজির যে পোর্শন গুলো আছে সেগুলো আপনারা পড়ে ফেলবেন। আচ্ছা, এখন আপনাদের ওভারিয়ান ম্যালিগনেন্সি খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। এটা থেকে আপনাদের সিঙ্গেল বেসড অ্যান্সার, এসবিএ এবং এটার সাথে হচ্ছে ইন্টারেক্টিভ ওরাল সেশনের এই কোশ্চেন আসার সমূহ সম্ভাবনা আছে। আপনাদের যে প্যাটার্নে কোশ্চেন গুলো করা হয় সেটা হচ্ছে যে এটা একটা প্র্যাকটিক্যাল বেসিস ধরে, যে চেম্বারে একটা পেশেন্ট আসলো এসবিএ তে মেনলি, সেইটার মানে ধরে যে ওই একটা সিনারিও থাকে, সেটা ধরে আসলে অ্যান্সারটা কি হবে স্টেপ বাই স্টেপ। এটা বুঝতে হলে আপনাকে বইয়ের সাথে কিছু ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। অনকোলজি বিষয়ে যদি আপনি ক্লিয়ার কনসেপশন না থাকে, তাহলে পরীক্ষার হলে এবং ইন্টারেক্টিভ ওরাল সেশনে আপনি অ্যান্সার দিতে পারবেন না, কারণ হুবহু কোথাও থেকে আপনার কমন কোশ্চেন আসবে না যে ঠিক আছে আমি গত 10 বছরের কোশ্চেন পড়ে ফেললাম, আপনাদের তো 10 বছরের কোশ্চেন নাই, 10 বছরের কোশ্চেন পড়ে ফেললাম, আমাকে টু দি পয়েন্টে সেটা দিবে। এই জন্য আপনাকে একটা বেসিক আইডিয়া থাকতে হবে এবং দত্তকে মেইন বই ধরে পড়তে হবে। ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমরা প্রথমে ডিসকাস শুরু করি। এটা দুইটা পোর্শন, একটা হচ্ছে বিনাইন ওভারিয়ান ক্যান্সার আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট ওভারিয়ান ক্যান্সার। বিনাইন না পড়ে আমরা কখনোই ম্যালিগনেন্সিতে যাব না। দুইটাই আমি একদম ডিসকাস করে দিব কোন কোন পয়েন্টগুলো খুব বেশি পরীক্ষাতে ধরে আসে, এবং সিঙ্গেল বেসড অ্যান্সার এবং এসবিএ তে একদম মানে যেটা মুখস্থ করতেই হবে সেটা আমি খুব গুরুত্ব সহকারে এমফেসিস দিয়ে আপনাদেরকে বলে দিব। বিনাইন ওভারিয়ান মানে কন্ডিশনে শুরু করার সময় দেখেন যে ক্যান্সারের যদি আমরা ম্যালিগনেন্সি দিয়ে শুরু করি, সেটার মধ্যে এখানে যেটা সেটা হচ্ছে হেরিডিটারি ওভারিয়ান ক্যান্সার। এটা দুইটা পোর্শন আছে, মানে ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমারের একটা হচ্ছে হেরিডিটারি ব্রেস্ট ওভারিয়ান ক্যান্সার, যেটাকে ব্রেস্ট ওভারিয়ান ক্যান্সার সিনড্রোম বলা হয়, এবং এটা অবজার্ভ হয় 80 থেকে 90 অল ফ্যামিলিয়াল ওভারিয়ান ক্যান্সার। এখানে BRCA1 ক্রোমোজোম 17q21 এবং BRCA2 ক্রোমোজোম 13q12 জিন মিউটেশন অবজার্ভ ইন দি সেরাস নট মিউসিনাস। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। দেখেন এই হেরিডিটারি ব্রেস্ট ওভারিয়ান ক্যান্সার দিয়ে আপনাকে একটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন দেওয়া হবে, এবং সেখানে এই 3-4টা লাইন তুলে দেওয়া হবে, এবং সেখানে বলা হবে যে হোয়াট দিস ওয়ান ইজ দ্য ইনকারেক্ট অর এরকম করে যে কারেক্ট। তার মানে এইখানে যে পার্সেন্টেজ দেখেন দেওয়া আছে যে 80 থেকে 90%, এখানে শুরুতে পরীক্ষার এরকম কোশ্চেন দেওয়া থাকে যে বিশেষ করে যে কোন ক্যান্সারটা ফিমেলদের জন্য মোস্ট কমন, ইনসিডেন্স কাদের বেশি। ধরেন একটা পেশেন্টের প্রেগনেন্ট লেডি অবসের সাথে গাইনি যদি মিলাই, সেটার জন্য সবচেয়ে বেশি মোস্ট কমন ক্যান্সার ধরুন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। পেজ নাম্বার কত একটু বলবেন? পরে জয়েন করছি, পেজ নাম্বারটা কত?
আপু পেজ নাম্বার নাই, আপনি ক্লাস গুলো শুনে যান, পেজ নাম্বার নাই, পরে পড়বেন, ঠিক আছে? আচ্ছা একটু ক্লাসগুলো শুনেন, হ্যাঁ, তারপরে আমি বলে দিব। আচ্ছা তাহলে এইটা আপনার একটা সিঙ্গেল পেজ অ্যান্সারে আসতে পারে, এটা আপনার টেস্টে কিন্তু আসতে পারে। তাহলে এই যে হেরিডিটারি ওভারিয়ান ক্যান্সার স্টার্ট করছে আপনারা, হেরিডিটারি ক্যান্সারের মধ্যে দুইটা বলা হয়, একটা বলা হয় হচ্ছে হেরিডিটারি ব্রেস্ট ওভারিয়ান ক্যান্সার, আর একটা বলা হয় হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল ক্যান্সার, যেটার নাম হচ্ছে HNPCC। এটাকে একদম সুন্দরভাবে এটা মনে রাখতে হবে। এটার আরেকটা নাম আছে লিন্স টু সিনড্রোম। এই লিন্স টু সিনড্রোম, এটা দেখেন একটা সিঙ্গেল ব্রেস্ট অ্যান্সারে এইটা দিয়ে একটা কোশ্চেন হবে, যেমন এটা একটা অটোজোমাল ডোমিনেন্ট ট্রান্সমিশন। যাদের লিন্স টু সিনড্রোম থাকে তাদের লাইফ টাইম রিস্ক দেখেন, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হবে হচ্ছে 50%, ওভারিয়ান কার্সিনোমা হবে 12%। খুব ইম্পর্টেন্ট, স্ট্যাটিক্স মনে রাখতে হবে, কারণ আপনাদের স্ট্যাটিক্স থেকে কোশ্চেন আসে। দত্ত বইয়ের স্ট্যাটিক্স গুলো একদম টানা তটস্থ করে ফেলতে হবে। আচ্ছা এরপরে হচ্ছে রিস্ক ক্যান্সারের ভিতরে HNPCC-র মধ্যে দেখেন ডিএনএ যে একটা মিসম্যাচ মিউটেশন আছে 4টা। আপনাদের এখানে আমাদের বইতে যে 3টা দেওয়া আছে আপু, এই 3টা একদম আপনাদেরকে মুখস্থ করে ফেলতে হবে লিখে লিখে। MLH1, MSH2 এবং MSH6। আচ্ছা এরপরে লাইন দেখেন যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ কারা, মাদার, সিস্টার, ডটার আর এফেক্টেড ইন্ডিভিজুয়াল। সেকেন্ড ডিগ্রি রিলেটিভ হচ্ছে ম্যাটারনাল অ্যান্ড প্যাটারনাল আন্ট অর গ্র্যান্ড মাদার যারা, তাদের ক্ষেত্রে। তাহলে এই যে হেরিডিটারি ওভারিয়ান ক্যান্সারের ভিতরে দুইটা ফর্ম থাকে, একটা হচ্ছে ব্রেস্ট ওভারিয়ান ক্যান্সার থাকে এবং একটা হচ্ছে লিন সিনড্রোম যেটা থাকে HNPCC বলে। এই দুইটা থেকে SAQ আসতে পারে, এই দুইটা থেকে আপনার সিঙ্গেল ব্রেস্ট অ্যান্সার আসবে। এই হেরিডিটারি লিন সিনড্রোম বা SAQ আমরা এটা জানার পরে বিশেষ করে মেনলি ওভারিয়ান ম্যালিগনেন্সি, দেখেন একটা কথা বলা হয়, সেটা হচ্ছে যে আগে যেটা বলা হতো সেটা হচ্ছে ওভারিয়ান ক্যান্সার আলাদা, ফেলোপিয়ান টিউব, বা এখন আসলে ওটা নাই। ওভারিয়ান ক্যান্সার বলতে হলে আমরা এখন মেনলি বুঝি যে ওভারিয়ান, ফেলোপিয়ান এবং পেরিটোনিয়াল, এগুলাকে সবগুলাকে একটা ক্যাটাগরিতে দেওয়া হয়েছে, এবং মেনলি এখন চিন্তা করা হয় ওভারিয়ান ক্যান্সারটা মেনলি যেটা আসে সেটা হচ্ছে ফেলোপিয়ান টিউব থেকে, এবং সেটার একটা নাম আছে, সেটা হচ্ছে স্টিক লিশন, STIC। এই স্টিক লিশন, এই যে এখানে এখানে ফেলোপিয়ান টিউবের যে এপিথেলিয়াল লাইনিং গুলা থাকে সেগুলোর কিছু ট্রান্সফরমেশন হয়, P53 মিউটেশন হয়, এবং এখান থেকে হাই গ্রেড সেরাস ওভারিয়ান ক্যান্সার হয়। বাকিগুলা থেকে লো গ্রেড ওভারিয়ান ক্যান্সার হয়, এবং হাই গ্রেডের সাথে হচ্ছে P53 মিউটেশন থাকে। লো গ্রেড সেরাস ওভারিয়ান ক্যান্সারের মিউটেশন থাকে হচ্ছে এটা KRAS এবং BRAF। এইটুকু আপনাদের মনে রাখলেই হবে। হোয়াট ইজ দ্য স্টিক লিশন? স্টিক লিশন কোন পাথওয়ের মাধ্যমে হয়? এটা হচ্ছে মানে টাইপ 2, এবং এটা হাই গ্রেড সেরাস ওভারিয়ান ক্যান্সার, এটা P53 মিউটেশনে হয়। একটা ছবি অনেক কিছু বলে দেয়, এই জন্য ছবি দেখলে পরীক্ষার হলে মনে থাকবে। লো গ্রেড যেটা, সেটা কি? সেটা হচ্ছে কেরাস এবং BRAF এর সাথে হয়, এবং এটা হচ্ছে টাইপ 1 পাথওয়ে, এটার প্রগনোসিস গুড, এটার প্রগনোসিস ব্যাড। আচ্ছা এখন আসি, এই যে টাইপ 1 এবং টাইপ 2 দেখেন, এই কার্সিনোজেনেসিস ইনকর্পোরেশন অফ দ্য দেখেন মুলারিয়ান এপিথেলিয়াল সেলস অফ দ্য ওভারি কজিং দ্য ওভারিয়ান এন্ডোমেট্রিওসিস এবং কর্টিক্যাল ইনক্লুশন সিস্ট। ছবিটা দেখি, এটা হচ্ছে মেনলি ওভারিতে যদি এন্ডোমেট্রিওসিস হয় রিনাল কর্টিক্যাল থেকে আসে, এটা টাইপ 1 পাথওয়ের মধ্যে যাচ্ছে। টাইপ 2 হচ্ছে ইনকর্পোরেশন দ্য সেরাস টিউবাল ইন্ট্রাএপিথেলিয়াল কার্সিনোমা, যেটাকে বলা হয় স্টিক। এটা একটা SAQ তে আসতে পারে, SBA তে আসতে পারে, উইথ এক্সফোলিয়েশন অফ দ্য সেল দ্য ওভারিয়ান সারফেস ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। টাইপের মধ্যে যেটা, সেটা হচ্ছে লো গ্রেড কাদেরকে বলতেছি, বর্ডার লাইন যারা এবং লো গ্রেড, তারা হচ্ছে টাইপ 1 এর মধ্যে। এটার সাথে ক্লিয়ার সেল এবং মিউসিনাস কার্সিনোমা। হাই গ্রেড মেনলি হাই গ্রেড সেরাস ওভারিয়ান এবং আনডিফারেন্সিয়েটেড, যেটা হচ্ছে এটা আর্লি স্টেজে থাকে। টাইপ 2টা হচ্ছে অ্যাডভান্স স্টেজে থাকে, এখানে কেরাস, BRAF অর P10, নট P53। P53 100% ক্ষেত্রে হচ্ছে এটা হাই গ্রেড সেরাসে থাকে, যার জন্য হাই গ্রেড সেরাসটা এটা হচ্ছে প্রগনোসিসটা খুব খারাপ এবং হাইলি অ্যাগ্রেসিভ, এটা হচ্ছে ইনডুরেন্ট অথবা প্রগনোসিস গুড। এই চারটা মনে রাখলে এখান থেকে আপনার এই একটা SAQ আসতে পারে, অথবা এই রিগার্ডিং দ্য টাইপ 2 ওভারিয়ান ক্যান্সার দিয়ে আপনাকে এখান থেকে সিঙ্গেল বেস্ট অ্যান্সার আসতে পারে। আপনাদের জন্য বইয়ের প্রত্যেকটা লাইন টু দি পয়েন্টে পয়েন্টে পড়তে হবে, বিশেষ করে বক্সগুলা, নীল কালি দিয়ে লেখাগুলা, এগুলা সুন্দর করে পড়বেন। মেনলি যদি আমরা এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার ধরি, সেখান থেকে টাইপ যদি ধরি এবং হিস্টোপ্যাথোলজি, টিউমার টাইপের মধ্যে সেরাস সিস্ট কার্সিনোমা, মিউসিনাস সিস্ট কার্সিনোমা, এন্ডোমেট্রিয়াল আর অ্যাডিনোকার্সিনোমা, ম্যালিগনেন্ট ডার্ময়েড। হিস্টোপ্যাথোলজি হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা, এগুলো
সবই থাকে, এবং ওভারঅল পার্সেন্টেজ গুলা কি যেটা সেইটা আমাদেরকে কিন্তু ওভারঅল পার্সেন্টেজ আমাদেরকে মনে রাখতে হবে। যেটা সেরাসিস যেটা হচ্ছে 35 থেকে 40, মিউসিনাসটা হচ্ছে 10 থেকে 15, এন্ডোমেট্রয়েড অ্যাডিনো যেটা সেটা হচ্ছে 15 থেকে 25, আর যেটা হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা এটা আসলে ডার্ময়েড গুলা থেকে অনেক সময় হয়, এবং যেটা খুব রেয়ার কিন্তু অনেক সময় পাওয়া যায়। আদার্স যেগুলো আছে ক্লিয়ার সেল অ্যাডিনোকার্সিনোমা, ম্যালিগন্যান্ট বিনাইন টিউমার, এগুলো হচ্ছে আদার্স এর মধ্যে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এখন আসেন এপিথেলিয়াল টিউমারটা কি, ওভারির এপিথেলিয়াল টিউমারটা কি? এই ছক একদম মুখস্থ, এটার কোনো অপশন কোনো কিছু নাই। 80 থেকে 85% ক্ষেত্রে হাই গ্রেড সেরাস হয়, সেই হাই গ্রেড সেরাসের মধ্যে 70%ই হাই গ্রেড সেরাস। মিউসিনাম মাত্র 10%, এন্ডোমেট্রিয়াল 10%, লো গ্রেড সেরাস হচ্ছে 5 থেকে 10%, ক্লিয়ার সেল 5%। একদম এটা মুখস্থ। হোয়াট আর দ্য জার্ম সেল টিউমার? টোটাল ওভারিয়ান টিউমারের 5% হচ্ছে জার্ম সেল। তার মধ্যে হচ্ছে টেরাটোমা, যেটাকে ইম্যাচিউর টেরাটোমা বলে, সেটা সবচেয়ে বেশি। আবার বলি ইম্যাচিউর টেরাটোমা, ইম্যাচিউর মানে খারাপ, এটা মনে রাখতে হবে, ম্যাচিউর মানে ভালো। আচ্ছা, ইম্যাচিউর যেটা সেটা 36%। তারপরে আসে হচ্ছে ডিপ জার্মিনাম, এটা থেকে এসএকিউ কোশ্চেন আসবে, এটা ডিটেলস আমরা পড়াবো। এন্ডোমেট্রয়েড সাইনাস টিউমার থাকে 15%, এমব্রায়োনাল কার্সিনোমা, কোরিও কার্সিনোমা, গোনাডোপ্লাস্টোমা। তাহলে হোয়াট আর দ্য এপিথেলিয়াল টিউমার, সেটা পার্সেন্টেজ কত, জার্ম সেল সেটা পার্সেন্টেজ কত, সেটার মধ্যে ডিপ জার্মিনামা কত, ইম্যাচিউর টেরাটোমা কত, মেইনলি এখান থেকে এই দুইটা মনে রাখলে হবে, আর এখানে সবগুলোর পার্সেন্টেজ মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসেন পরের গ্রুপটা কি, সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার। তাহলে সেক্স কর্ডের মধ্যে কারা যাবে? গ্রানুলোসাস সেল যাবে 70%, থিকোমা, ফাইব্রোমা, সার্টোলিনিক সেল এবং গাইনোডোপ্লাস্টোমা। হোয়াট আর দ্য সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার? এরকম করে নাম দিয়েও এসএকিউ কোশ্চেনে আসতে পারে, অথবা হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট দিয়ে আপনাকে গ্রানুলা সেল, থিকোমা, ফাইব্রোমা, তারপরে হচ্ছে যে ওখান থেকে যে কোনো একটা মানে লিম্ফোমা এরকম করে দিল যে কোনটা ইনকারেক্ট, তাহলে হচ্ছে লিম্ফোমাটা হচ্ছে মেটাস্টেটিকের মধ্যে যাবে। এই জন্য প্রত্যেকটা কি টাইপের ডিজিজ সেটা আমরা মনে রাখবো। মেটাস্টেটিকের মধ্যে 5% খুব ইম্পর্টেন্ট, মেটাস্টেটিক আলাদা যেটা প্রোটিন বার আসে ওইটার স্লাইড সহ বলে দিব, ওই জিনিসটা পরীক্ষাতে বারবার আপনাদেরকে আসতে পারে। তাহলে জিআইটিতে আসে, আমি আসলে মনে রাখি এভাবে যে 40%, ব্রেস্টে 30%, এন্ডোমেট্রিয়ামে 20% এবং লিম্ফোমাতে বাকি আদার্স হয়। হেরিডিটারি যেটা আমি আপনাদেরকে বললাম, হেরিডিটারি ব্রেস্ট ওভারিয়ান ক্যান্সার, এবং হচ্ছে লিন্স যেটা টাইপ 2 লিন্স যেটা, সেইটা হচ্ছে টোটাল দেখেন যে হেরিডিটারি ব্রেস্ট ওভারিয়ান ক্যান্সার এবং লিন্স, এই জিনিসটা হচ্ছে 10 থেকে 15%, যার জন্য হেরিডিটারি ক্যান্সারটা আলাদা এমফাসিস দিয়ে আমাদেরকে পড়তে হবে যে হেরিডিটারি যেটা যেন বাদ না যায়। তাহলে এই হচ্ছে আমার একটা ওভারিয়ান ক্যান্সারের ওভারঅল একটা ধারণা। তাহলে একটা ওভারিয়ান ক্যান্সার যদি আমরা শুরু করি, সেইখানে ওভারিয়ান ক্যান্সারের হেরিডিটারি পোর্শনটা 10 থেকে 15%, বাকিগুলা কোন টাইপের সেক্স গুলার নাম শিখতে হবে, জার্ম সেলের মধ্যে নাম শিখতে হবে। জার্ম সেলের মধ্যে সবচেয়ে বেশি পোর্শন তাদের যাদের হচ্ছে ইম্যাচিউর টেরাটোমা 36%, ডিপ জার্মিনামা 33%। এগুলা হচ্ছে যে আমাদেরকে মানে একদম মানে খুব ভালো মতো মেমোরাইজ করতে হবে, এই কারণে কারণ এগুলা থেকে আপনাদের সিঙ্গেল বেস্ট অ্যান্সার আসবে। এখন আসেন যে ওমেন আর দ্য রিস্ক ফ্যাক্টর, এই যে ছকটা আছে আপুরা, এই ছকটা দত্তের ছক, এই ছকটা একদম মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা জিনিসের কি কি পড়তে হবে। রিস্ক ফ্যাক্টর, প্রগনোসিস খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখেন আসলে একটা কথা বলা হয় যে হাই রিস্ক বলেন বা মানে ম্যালিগনেন্ট ওভারিয়ান ক্ষেত্রে নো এজ ইজ ইমিউন, এটা কিন্তু বইতে লেখা আছে, ওটা জেনেই সাধারণত দেখা যায় 40 থেকে 60 ফ্যামিলিয়াল যাদের ব্রেস্ট, এন্ডোমেট্রিয়াল, ওভারিয়ান, কোলন ক্যান্সার হিস্ট্রি আছে, ফ্যামিলি হিস্ট্রি, রিমুভাল অফ দ্য বিনাইন ওভারিয়ান টিউমার আর ব্রেস্ট কার্সিনোমা, ওমেন উইথ BRCA1 এবং BRCA2, এই দুটো খুব ইম্পর্টেন্ট। BRCA1 হলে কত পার্সেন্ট আপনার হচ্ছে যে প্রোফাইল্যাকটিক ফেলে দিতে হবে, 2 হলে কত পার্সেন্ট ফেলে দিতে হবে, BRCA হলে আপনার সেখান থেকে এন্ডোমেট্রিয়াল এর পার্সেন্টেজ হচ্ছে কত, ওভারিয়ান ম্যালিগনেন্সি হওয়ার পার্সেন্টেজ কতটার সাথে রিলেশন গুলো আমাদের জানতে হবে। পোস্ট মেনোপজাল প্রবাবলি মানে ওভারি যদি মোর দেন 8 সেন্টিমিটারের বেশি হয়, যেটা ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করে আসছে একটা ফিমেল যার পোস্ট মেনোপজাল হয়ে গেছে 60 ইয়ার্স এজ, কিন্তু আমরা সেখানে দেখছি যে ওভারি তো নর্মালি অ্যাট্রফি হয়ে যাওয়ার কথা, কিন্তু ওখানে ওভারির সাইজটা মোর দেন 8 সেন্টিমিটার কিউব আছে।
মানে ভলিউমটা, হ্যাঁ। তো তাহলে আমাকে সাসপেক্ট করতে হবে দিস ইজ দ্য কেস অফ ওভারিয়ান ম্যালিগনেন্সি। নালিপ্যারিটি, আর্লি মেনার্কি, লেট মেনোপজ, রিলেটিভ অর অ্যাবসলিউট ইনফার্টিলিটি অথবা সাবফার্টিলিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিপ জেনেটিক গোনার, তারপর হচ্ছে ফার্টিলিটি ড্রাগস ইউজ, এটা হচ্ছে ইনসিডেন্ট ওভুলেশন করার জন্য যেগুলো করা হয়, যেমন হচ্ছে আপনার এখান থেকে আছে হচ্ছে ওভুলেট, লেট্রোজল, এগুলো হচ্ছে এই ফার্টিলিটি ইউজ র্যান্ডমলি যেহেতু ইউজ হচ্ছে, এটা একটা কার্সিনোমা হওয়ার জন্য একটা রিস্ক ফ্যাক্টর। ওমেন যাদের বিএমআই মোর দ্যান 30, ওমেন ওয়ার্কার ইন অ্যাসবেস্টেড অ্যান্ড রিলেটেড ইন্ডাস্ট্রিজ, তাদের ক্ষেত্রে। আচ্ছা, এখন তাহলে প্রোটেক্টিভ কারা? প্রোটেক্টিভ হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ, প্রেগনেন্সি, টিউবাল লাইগেশন, হিস্টেক্টমি, ব্রেস্ট ফিডিং, লো ফ্যাট হাই ফাইবার ডায়েট, এবং হচ্ছে মেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিডেট, যেটা হচ্ছে ডিএমপি নামে পাওয়া যায়, অথবা ইনজেক্টেবল কিছু কন্ট্রাসেপটিভ গুলা আছে, সেগুলা কিন্তু প্রোটেক্টিভ হিসেবে কাজ করে, যেমন হচ্ছে মিরানা, ইমপ্ল্যান্ট, এগুলা কাজ করে। তাহলে এই ছকগুলো মুখস্থ করলে এখান থেকে আপনাদের যে কোনো সিঙ্গেল বেসড অ্যান্সার এখান থেকে আমাদের কোশ্চেন অ্যান্সার করতে পারবো। এরপরে দেখেন, যেটা বললাম যে যে কোনো ক্যান্সারের প্রগনোসিস আসলে ডিপেন্ড করে, যে একটা ক্যান্সার সেটা আসলে কত ভাবে মানে আমাদের ভালো বা খারাপ, সেটা কিসের উপরে ডিপেন্ড করে? সেটা হচ্ছে একটা পেশেন্টের সার্জিক্যাল স্টেজ অফ দ্য ডিজিজ। সার্জিক্যাল স্টেজ অফ দ্য ডিজিজ, এটা আমি এরপরের স্লাইডগুলোতে পড়াবো। সার্জিক্যাল স্টেজ বলতে হচ্ছে আসলে এখন ক্যান্সারটা কোন স্টেজ আছে, স্টেজ 1, 2, 3, 4। দেখেন একটা কথা লেখা আছে, ওটস বিয়ন্ড দ্য স্টেজ 2, কারণ সাধারণত ধরা হয় স্টেজ 2 মানে পেলভিক ক্যাভিটির মধ্যে থাকে, ওই ক্যান্সারটা পেলভিক ক্যাভিটি থেকে পেটের উপরে মানে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে স্প্রেড হয় না, তাদেরকে আমরা আর্লি ওভারিয়ান ক্যান্সার বলি। এবং এইটাতে স্টেজিং ল্যাপারটমি করার পরে যদি আর্লি স্টেজ আসে, অনেক সময় এই পেশেন্টগুলার কেমোথেরাপি লাগে না, শুধু অপারেশনে হয়ে যায়, সেইগুলার প্রগনোসিস ইজ গুড। কিন্তু যেগুলো স্প্রেড হয়ে গেছে, অনেক বেশি পেটের মধ্যে ছড়াই গেছে, সেইগুলার ম্যালিগনেন্সির প্রগনোসিস খুবই খারাপ। হিস্টোলজিক্যাল টাইপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা আগে পড়ে আসতাম, সেরাস, হাই গ্রেড, লো গ্রেড, এন্ডোমেট্রয়েড। যদি এন্ডোমেট্রয়েড টিউমার গট হায়ার সার্ভাইভাল রেট এন্ডোমেট্রয়েড দ্যান সেরাস টাইপ, যদি কোনো পেশেন্টের হিস্টোপ্যাথোলজিতে আপনি দেখেন যে এটার টাইপটা কি আসছে, হিস্টোলজিক্যাল টাইপ যদি আসে সেরাস টাইপ, তাহলে হাই গ্রেড সেরাস টাইপ আসলে আমাদেরকে কিন্তু বুঝতে হবে এর প্রগনোসিস খারাপ। হিস্টোলজিক্যাল গ্রেড হচ্ছে হায়ার গ্রেড অর হচ্ছে পোরার দ্য প্রগনোসিস। হায়ার গ্রেড মানে হচ্ছে গ্রেড 3। এখন গ্রেডিংটা কিভাবে হয়? নর্মাল সেলের আর্কিটেকচার যেটাতে ভালো বোঝা যায়, অনেক কিছু বোঝা যায়, সেটা হচ্ছে খুব ভালো মতো ডিফারেন্সিয়েট করা যায়, সেখানের মধ্যে অল্প অল্প কিছু কিছু অ্যাবনর্মাল সেল আছে, মানে নিউক্লিয়ার সাইটোপ্লাজম রেশিও অল্টার্ড হয়ে গেছে, এটিপিক্যাল সেল আছে, সেইগুলাকে বলতেছি আমরা অল্টার্ড সেল। এখন ধরেন যেটাতে মানে পার্সেন্টেজটা ভালো বোঝা যাচ্ছে, তার মানে ওয়েল ডিফারেন্সিয়েটেড, সেটা হচ্ছে গ্রেড 1। যেগুলো মডারেটলি ডিফারেন্সিয়েটেড সেটা গ্রেড 2, যেটা অনেকটাই কিচ্ছু বোঝা যাচ্ছে না, সবই ম্যালিগন্যান্ট সেল, নর্মাল সেল হচ্ছে একটা দুইটা, সেইটার মধ্যে কি হবে, সেইটার মধ্যে যে জিনিসটা হবে সেটা হচ্ছে গ্রেড 3। এবং যদি কোনো পেশেন্টের ধরেন যে এন্ডোমেট্রয়েড টাইপ, মানে হচ্ছে হিস্টোলজিক্যাল টাইপ ভালো কিন্তু গ্রেড খারাপ, সেই ক্ষেত্রে কিন্তু এটার প্রগনোসিস ইজ ভেরি ব্যাড। গ্রেড যত খারাপ, প্রগনোসিস ইজ ভেরি ব্যাড। পেরিটোনিয়াল সাইটোলজি, পজিটিভ ম্যালিগন্যান্ট সেল হায়ার দ্য রিস্ক। পেরিটোনিয়াল সাইটোলজি হচ্ছে যে কোনো ম্যালিগন্যান্ট অপারেশনের সময় আমরা যখন একটা পেরিটোনিয়াল ওয়াশ নিয়ে থাকি, সেই ওয়াশিং এর ভিতরে অথবা অ্যাসাইটিস এর মধ্যে যদি সেল থাকে, সেইটা প্রগনোসিস খারাপ থাকে। প্রেজেন্স অফ অ্যাসাইটিস, এটা হচ্ছে যত অ্যাসাইটিস থাকবে হায়ার দ্য রিস্ক, মানে ওটা হচ্ছে বাঁচার সম্ভাবনা বেশি, অনেক বেশি মরবিডিটি থাকে, এটা হায়ার স্টেজ হয়। প্রেজেন্স অফ মেটাস্টেটিক ডিজিজ বিফোর সাইটোডিডাকটিভ সার্জারি, আমি অপারেশন করার আগেই সাইটোডিডাকটিভ সার্জারি মানে পেশেন্টের স্প্রেড হয়ে গেছে, মেটাস্টেসিস হয়ে গেছে, অন্য অর্গানগুলোতে চলে গেছে, ওমেন্টামে চলে গেছে, লিভারে চলে গেছে, তাহলে তাদেরকে আমরা বলবো সেটা হচ্ছে যে পোর প্রগনোসিস। ভলিউম অফ দ্য রেসিডুয়াল টিউমার আফটার সার্জারি, যত বেশি ভলিউম থাকবে, রেখে দেওয়া হবে, তত বেশি প্রগনোসিসটা খারাপ হবে। কিন্তু যদি টোটাল ক্যান্সারটা তুলে নিয়ে আসা যায়, টোটাল ক্যান্সারের অপারেশন করে ফেলা যায়, যেটাকে বলা হয় R0 সার্জারি, লেস দ্যান 5 মিলিমিটার যদি থাকে, তাদের প্রগনোসিস গুড হয়। এবং পলয়েড স্ট্যাটাস, ডিপ্লয়েড টিউমারটা প্রগনোস্টিক্যালি বেটার কম্পেয়ার টু অ্যানোপ্লয়েড টিউমার। তাহলে এই ছকটা, প্রগনোসিসের ছকটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে দেখেন যে আউটকাম কাদেরকে খারাপ হয়, কেন খারাপ হয়, আসলে আমরা কেন বলছি যে ওভারিয়ান ম্যালিগনেন্সির আউটকাম খারাপ বা এটা হচ্ছে ভালো হয় না, তার কারণ হচ্ছে যে মেনলি যে ওভারিয়ান ক্যান্সার গুলার পেশেন্ট গুলার কমপ্লেন গুলা কি থাকে, আর্লি স্যাটাইটি থাকে, একটা ওয়েক কমপ্লেন থাকে, আপার অ্যাবডোমিনাল পেইন থাকে, ব্লটিং থাকে, ওই পেশেন্ট গুলা মেনলি গ্যাসের ওষুধ খেতে খেতে ভাবে যে গ্যাসের ওষুধ খায়, মেডিসিনের ডাক্তারের কাছে যায়, এটা করি ওটা করি, কিন্তু তার হয়তো একটা পুরা পেটে আল্ট্রাসাউন্ড করে অথবা সে গাইনোকোলজিস্টের কাছে আসলে সে হয়তো অনেকখানি
সেফ হয়ে যেতে পারতো, কিন্তু যখন আসে তখন আসলে অনেক অ্যাডভান্স স্টেজে আসে। কোনো এটার প্রি ইনভেসিভ কোনো স্টেজ নাই। সিএ সার্ভিক্সের মতো একটা সিএ সার্ভিক্স হতে সময় লাগে অনেক সময় 15 থেকে 17 বছর। এর সিএন 1 হবে, 2 হবে, 3 হবে, প্রি, তারপরে সিস হবে, তারপরে ইনভেশন হবে। দ্যাট ইজ এ লং কিউ অফ টাইম ইন ইস, মানে তার হচ্ছে লাইফ টাইমে অনেক অনেক সময়, হ্যাঁ অনেক সময় লাগে, তার হচ্ছে লং টাইম তার লাগে। যার জন্য এটাতে আমরা কি করি, প্রিভেনশন করতে পারি, স্ক্রিনিং করতে পারি। বাট এইখানে কোনো প্রিভেনশন বা স্ক্রিনিং এরকম কোনো কিছু, কোনো পদ্ধতি আসলে নাই, বা খুব একটা ইফেক্টিভ না। হ্যাঁ, তারপরে হচ্ছে নো ইফেক্টিভ স্ক্রিনিং প্রসিডিউর, যেটা সেটা তো সেম একই, কোনো কোরিলেশন নাই সিমটম এবং টিউমার সাইজের সাথে। এক্সটেন্ট অফ দ্য টিউমার ইজ স্প্রেড আননোন, লিমিটেশন অফ দ্য সাইটোডিডাকটিভ সার্জারি, ভেরিয়েবল কেমোসেন্সিটিভিটি, যে এটা মানে জার্ম সেল এক ধরনের রেসপন্স করতেছে কেমোতে, হাই গ্রেড সেরাস করতেছে, লো গ্রেড সেরাস এক ধরনের করতেছে, মানে এটার কোনো ইউনিট নাই যে হ্যাঁ এই কেমো দিলে এটা ভালো হয়ে যাবে। এবং এটার হিস্টোলজিক্যাল প্যাটার্নের সাথে টিউমার ক্যারেক্টারিস্টিক্স এর সাথে কেমোথেরাপির যে রেজিস্ট্যান্স ডেভেলপ করে অথবা কাজ করে না, যার জন্য এগুলা পেশেন্ট গুলা খারাপ হয়ে যায়। রেডিয়েশনটা রেস্ট্রিক্ট, সাধারণত ওভারিতে রেডিয়েশনটা দেওয়া যায় না এবং রেস্ট্রিকশন, যার জন্য এগুলো প্রগনোসিস বা আউটকামটা অনেক বেশি খারাপ হয়। এখন স্টেজ নিয়ে আমি একটা কথা বলি, যে একটা ডিজিজে ধরেন আমাদের কাছে যে পেশেন্ট গুলা আসে, সেই পেশেন্টের স্টেজে মানে স্টেজ অফ দ্য ডিজিজ গুলা আমরা কোন স্টেজে ফেলবো। তাহলে আপনার আমার কাছে একটা ওভারিয়ান ম্যালিগনেন্সি পেশেন্ট আসলে কিভাবে প্রেজেন্ট করে, আমি যে সিমটম গুলোর কথা বললাম, যে পেশেন্ট আমাদের কাছে ঠিক এই সিমটম গুলো প্রেজেন্ট করে। এটা ছাড়াও পেশেন্ট একটা লোয়ার অ্যাবডোমিনাল একটা ম্যাস নিয়ে আসতে পারে, হিউজ অ্যাসাইটিস নিয়ে আসতে পারে, পেশেন্ট গুলো দেখা যাচ্ছে যে বাইলেটারাল ওভারিয়ান টিউমার নিয়ে আসতে পারে, ক্যাটেক্সিয়া, একদম ক্যাটেক্সিয়া, পুরো পেটটা সহ এত বেশি ডিস্টেন্ডেড রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে, কনস্টিপেশন নিয়ে আসতে পারে, তারপরে তার হচ্ছে যে ব্লাডি স্টুল নিয়ে আসতে পারে। যে কোনো কমপ্লেন নিয়ে সিমটম নিয়ে পেশেন্ট আমাদের কাছে, মানে ওভারিয়ান ম্যালিগনেন্সি পেশেন্ট আমাদের কাছে আসলো, একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে বা কোনো কিছু, সেই পেশেন্টে আসার পরে আমরা কিছু হিস্ট্রি নিই। হিস্ট্রি নেওয়ার পরে আমাদের কাজ কি, হিস্ট্রি নেওয়ার পরে পেশেন্টকে এক্সামিনেশন করা। দিস ইজ দ্য মোস্ট বেসিক জিনিস একটা পেশেন্টের ওভারিয়ান ম্যালিগনেন্সি। যদি আমরা পরপর এভাবে একটু মানে আপনাদেরকে আমি একটু বলে যেতে চাচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যে যখন আমরা যে কোনো ম্যালিগনেন্সি পেশেন্টকে দেখবো, জেনারেলি একটা পেশেন্টের যখন স্টার্ট করি, তখন আমরা পেশেন্টের একদম ভাইটাল স্টেপ প্রথমে শুরু করব। একটা পেশেন্টের শোয়ানোর পরে আমার প্রথম কাজ হচ্ছে ওই পেশেন্টটাকে আমরা এনিমিয়া দেখবো। এরপরে হচ্ছে পেশেন্টের আমরা বলি যে, তার আগে বলি হচ্ছে ইকক পারফরমেন্স স্ট্যাটাস, মানে নিউট্রিশনাল স্ট্যাটাস, যে নর্মাল পেশেন্ট, নর্মাল গাইনি পেশেন্ট আর ম্যালিগনেন্সি পেশেন্টের মধ্যে এই যে ইকক পারফরমেন্স স্ট্যাটাসটা, পেশেন্ট ওভারিয়ান ম্যালিগনেন্সি পেশেন্ট একটা আপার অ্যাবডোমিনাল লাম্প থাকে, অনেক সময় মেটাস্টেসিস হয়ে যায়, হিউজ অ্যাসাইটিস থাকে অথবা অ্যাসাইটিস থাকে, পেশেন্টের আর্লি স্যাটাইটিস থাকে, পেশেন্ট তো খেতে পারে না। তাহলে খেতে না পারলে পেশেন্ট ক্যাটেকটিক হয়। হ্যাঁ, পেশেন্ট ক্যাটেকটিক হয়, তাহলে তার কি হয়, যে পারফরমেন্স স্ট্যাটাস, নিউট্রিশনাল স্ট্যাটাসটা এটা আস্তে আস্তে ডিক্রিজ করে। তার মানে পেশেন্টের নিউট্রিশনাল পারফরমেন্স স্ট্যাটাসটা কোনটা দেখলাম, এনিমিয়া আছে কিনা। এরপরে সেকেন্ড যেটা আমরা দেখা, সেটা হচ্ছে যে ভাইটালসের মধ্যে পালস, ব্লাড প্রেশার, এটা তো আমরা দেখবো। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার লিম্ফ গ্ল্যান্ড গুলা দেখা, যে আমরা এখানে বলি সুপ্রা ক্লাভিকুলার কোনো লিম্ফেটিক কোনো গ্ল্যান্ডের এনলার্জমেন্ট আছে কিনা, ইনগুইনাল আছে কিনা, সরি। এরপর হচ্ছে ব্রেস্ট দেখতেই হবে, মাস্ট। এরপর হচ্ছে অ্যাবডোমেনের মধ্যে আসি, সরি, অ্যাবডোমেনের মধ্যে আমরা কি দেখবো, একটা পেশেন্টের যদি হিউজ অ্যাসাইটিস থাকে, তাহলে অ্যাসাইটিসটা মানে আমলিকাল ইনভার্টেড কিনা, সেই জিনিসটা। যদি মাইল্ড অ্যাসাইটিস থাকে, তাহলে লোয়ার অ্যাবডোমেন ডিস্টেন্ডেড কিনা, পালপেশন করে কোনো অর্গানোমেগালি আছে কিনা, এপিগ্যাস্ট্রিক রিজনে কোনো লাম্প আছে কিনা। এখানে হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজনের পরে আমলিকাল রিজনে নোডিউল থাকে, যেটাকে বলে সিস্টার জোসেফ নোডিউল। যদি হিউজ অ্যাসাইটিস থাকে, তাহলে পেশেন্টের একদম প্রমিনেন্ট, মানে ভেসেলগুলো অনেক প্রমিনেন্ট থাকে, কোনো অর্গান গুলো আপনার পালপেশন করা যায় না। যদি একটা লাম্প থাকে, পেটের ভিতরে একটা লাম্প থাকে, একটা বিনাইন ওভারিয়ান ম্যালিগনেন্স আর একটা হচ্ছে মানে বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমার, এইটার মধ্যে মানে পার্থক্যটা আমরা পেশেন্টের হিস্ট্রি নিলাম, হিস্ট্রি এবার হচ্ছে পার অ্যাবডোমেন আমরা করতে পারি। ধরেন একটা পেশেন্টের লাম্প যেটা, সেটার ক্যারেক্টারিস্টিক্স, যে কোনো লোয়ার অ্যাবডোমিনে ওভারিয়ান টিউমার করতে গেলে আপনাকে একটা লাম্পের ক্যারেক্টারিস্টিক জানতেই হবে, এটা হচ্ছে বেসিক জিনিস।
তাহলে কিভাবে জানবো? প্রথমে হচ্ছে এই লাম্পটা কোন সাইটে, লোয়ার অ্যাবডোমেনে, ধরেন রাইট আইলিয়াক, হাইপোগ্যাস্ট্রিক, আম্বিকাল রিজন নাকি লাম্বার, তাহলে কোন লোকেশনটা কোথায়? তাহলে সাইট, এরপর সাইজ, এরপর টেন্ডারনেস, সারফেস, মার্জিন, কনসিস্টেন্সি, লোয়ার লিমিট আছে কিনা, এবং হচ্ছে এটা মোবাইল অর ফিক্সড। এই যে 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্ট মিলে আপনাকে গণনা করতে হবে যে একটা পার অ্যাবডোমেনে যদি একটা ধরেন একটা বিনাইন লাম্পের ক্যারেক্টারিস্টিক্স কি হবে। সাধারণত ধরেন যে এটার মোবিলিটিটা থাকবে, এটা ফিক্স থাকবে না, এটা টেন্ডারনেস থাকবে না, এটা হয়তো সিস্টিক হবে। এটা ম্যালিগনেন্সি কি হবে? এটার যেটা ম্যালিগনেন্সির মধ্যে কখনোই শুধু সিস্টিকটা, পার্টলি সলিড সিস্টিক থাকবে এবং এটা ফিক্স থাকবে, লোয়ার লিমিট অনেক সময় এটা পাওয়া যাবে না, হ্যাঁ, এবং মোবাইল হবে না। এটা হচ্ছে পার অ্যাবডোমেনের ভিতরে। অ্যাসাইটিস থাকে, হিউজ থাকে, আমাদের ফ্লুইড দেখতে হবে। যদি মাইল্ড টু মডারেট থাকে, আমাদের শিফটিং ডালনেস দেখতে হবে। ওভারিয়ান ম্যালিগনেন্সির ক্ষেত্রে এই পার অ্যাবডোমেনের কথা বললাম, এরপর নিচে এসে আমরা ইডিমা দেখলাম এবং ইনগুইনাল লিম্ফোড দেখলাম। এটা ছাড়াও আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সারা জীবনের জন্য মনে রাখতে হবে, এটা নট ফর যে আপনার এরকম আমার পরীক্ষা পাশের জন্য শুধু না, আমার নিজের রিয়েল প্র্যাকটিক্যাল লাইফে এরকম সিনারি দিয়ে কোশ্চেন আসবে আপনাদের, যে একটা পেশেন্টের আমাদের কাছে ইউজ অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ক্যাটেক্সিয়া, আপার অ্যাবডোমেন ফুলনেস, তার এক্সট্রাতে আসছে বাইলেটারাল বেসাল ক্রিপিটেশন, বা এক্সট্রাতে আসছে পালমোনারি ইডিমা। হোয়াট আর দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস এরকম। তার মানে এটা হচ্ছে রেসপিরেটরি এক্সামিনেশন ইজ দ্য মাস্ট। কারণ হচ্ছে এটা খুব দ্রুত এটা লাংস দিয়ে মেটাস্টেসিস করে লাংস অ্যাবনর্মালিটি হয়, পালমোনারি প্লুরাল ইফিউশন ডেভেলপ করে। তাহলে এই যে জিনিসগুলো, যে আমি আসলে কোথায় কোন জিনিসগুলো এক্সামিনেশন করে বেইমফ্যাসিস দিব, তার মানে আপনি অ্যাবডোমেন দেখে ফেলছেন, কোথায় সাইড সবকিছু দেখে ফেলছেন, কিন্তু আপনি একটা হেপাটোমেগালি দেখেন নাই, লিভার টেনলার্জকে দেখেন নাই, টেন্ডারনেস দেখেন নাই, পেশেন্টের লাং বেজে আপনি ক্রিপিটেশনে এই নাই, কার্ডিও রেসপিরেটরি সিস্টেম, তাহলে কিন্তু পরীক্ষাতে আমাদের খারাপ করার সম্ভাবনা অনেক বেশি। এগুলো হচ্ছে কোন জায়গায়, এগুলো মাথার ভিতরে নিয়ে আসতে হবে। তাহলে পেশেন্ট আসলো, আমি হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন করলাম, তাহলে এরপরে আমার কাজটা কি? এরপরে আমার কাজটা হচ্ছে যে আমার এই পেশেন্টের কিছু ইনভেস্টিগেশন দেওয়া এবং কোন স্টেজে আছে সেইটা হচ্ছে খেয়াল করা। তাহলে স্টেজিংটা আসলে আমরা ওভারিয়ান ম্যালিগনেন্সির ক্ষেত্রে কিভাবে স্টেজিংটা করতে পারি? আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, যেহেতু এটা একদমই একটা ডাইলেমার মতো পৌঁছায়। মনে রাখতে হবে সিএ সার্ভিক্স, সিএ এন্ডোমেট্রিয়াম, সিএ ভালভা আমরা আগে থেকেই ক্যান্সার ডায়াগনোসিস করে অপারেশন করি অথবা রেডিওথেরাপিতে পাঠাই। কিন্তু সিএ ওভারি, যেটা মানে ওভারিয়ান ম্যালিগনেন্সি, যদি আমার অ্যাডভান্স স্টেজ না হয়, মানে যেটা আমি একদম অ্যাডভান্স স্টেজ, যেটা আমি অপারেশন করতে পারবো না, আমি এনএসসিটি দিব, আর্লি স্টেজ যদি হয়, সেটাকে কিন্তু আমরা ডায়াগনোসিস আগে করতে পারি না। কারণ আমার কিছু প্রবাবল কিছু ক্লু দিবে, কিছু এখান থেকে পিকচার আসবে, যেটাতে আমি চিন্তা করবো দিস মেবি এ কেস অফ ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমার। তাহলে সেগুলোর ক্রাইটেরিয়া কি? এই যে আমি পেশেন্টের হিস্ট্রি বললাম, বিনাইনের পেশেন্টের তার ওরকম সিমটম গুলো থাকবে না, পেশেন্টের ক্যাটেক্সিয়া হবে না, লিম্ফ নোড এনলার্জ থাকবে না, ইডিমা থাকবে না, হিউজ অ্যাসাইটিস থাকবে না, বাট এগুলো সবই ম্যালিগনেন্সি থাকবে। এক্সামিনেশন ফাইন্ডিংস লোভে বললাম। এখন যদি আসেন তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে সবচেয়ে বেশি ইনভেস্টিগেশন বা প্রথম যে ইনভেস্টিগেশন খুব ইম্পর্টেন্ট, সেই ইনভেস্টিগেশন হচ্ছে আল্ট্রাসাউন্ড দ্য হোল অ্যাবডোমেন উইথ কালার ডপলার। এবং এই যে হোল অ্যাবডোমেন উইথ কালার ডপলার যেটা, সেটা একটা বিনাইন এবং ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমার আমার পার্থক্য কিভাবে করে দেয় বা কিভাবে আমি করি, আমার হিস্ট্রির পরে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যেটা আমরা দেখি একটা রুলস আছে, যেটার নাম হচ্ছে আয়োটা ক্লাসিফিকেশন। যেটা হচ্ছে আয়োটা ক্লাসিফিকেশন। আয়োটাটা কি জিনিস? আয়োটা আসলে এক ধরনের, এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ওভারিয়ান টিউমার অ্যানালাইসিস গ্রুপ। এই ইন্টারন্যাশনাল ওভারিয়ান টিউমার অ্যানালাইসিস গ্রুপ যারা, তাদের কাজ হচ্ছে ওরা ওভারিয়ান টিউমারের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স রেডিওলজির মাধ্যমে ওরা দীর্ঘদিন মেটাঅ্যানালাইসিস করে একটা ক্যারেক্টারিস্টিক দাঁড় করিয়ে দিয়েছে, যে এই পয়েন্টগুলো থাকলে আমার বিনাইন হবে, এই পয়েন্টগুলো থাকলে আমার ম্যালিগনেন্ট হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। এটা ছাড়া পরীক্ষা হলে আমরা যেতেই পারবো না। তাহলে ধরেন একটা পেশেন্টের বি রুল বলি বা বিনাইন রুল বলি কিভাবে, যে একটা ইউনিলকুলার সিস্ট হবে, যেটাকে বলা হয় B1। এরপরে হচ্ছে প্রেজেন্স অফ সলিড যদি কম্পোনেন্ট থাকেও, যেটা লেস দ্যান 7 মিলিমিটার হবে। প্রেজেন্স অফ অকাস্টিক শ্যাডো থাকবে। স্মুথ মাল্টিলোকুলার টিউমার থাকলেও
10 সেন্টিমিটার নিচে থাকবে এবং ডপলার স্টাডি যে আমরা বললাম সেই ডপলার স্টাডিতে কোনো সিগন্যাল থাকবে না। এটা একটু বুঝতে হবে, সিগন্যাল থাকবে না মানে কি? ধরেন একটা পেশেন্টের আপনার কাছে আল্ট্রাসাউন্ড আপনার কাছে আসছে, আপনি দেখলেন ছবিটার পেরিফেরিতে সিগন্যাল আছে, কিন্তু যদি ম্যালিগনেন্সি হয়, নিওভাস্কুলারাইজেশন হয়, মানে ওকে তো বেশি বেশি ফিডিং দিতে হবে, তাহলে ওর ব্লাড ভেসেল গুলো অনেক বেশি মোটা মোটা হতে হবে, ওর চারপাশ ধরে করতে হবে, ওর সেন্টার থেকে পেরিফেরিতে ব্লাড সার্কুলেশন যাবে। তাহলে সেই যদি ব্লাড সার্কুলেশন থাকে, আমি যদি ডপলার ধরি, ঠিক ডপলার আমাদের বডিতে কোথাও ধরলে, পায়ে ধরলে বা কোথাও ধরলে ব্লু এবং রেড যে সিগন্যাল গুলো হয়, ঠিক ওই টিউমারটার মাঝখান দিয়ে সেই সিগন্যাল গুলো হবে। বিনাইনের ক্ষেত্রে সিগন্যাল গুলো থাকবে না, অথবা শুধু পেরিফেরিতে থাকবে, কিন্তু ম্যালিগনেন্সিতে থাকবে। তাহলে ম্যালিগনেন্সিতে রুল যদি আমরা যেটা বলি, সেটা হচ্ছে একটা ইউনিলোকুলার সলিড টিউমার। M2 যেটা, সেটা প্রেজেন্স অফ অ্যাসাইটিস। M3 হচ্ছে প্যাপিলারি প্রজেকশন। M4 যেটা, সেটা হচ্ছে মাল্টিলকুলার সিস্ট থাকবে মোর দ্যান 10 সেন্টিমিটার। এবং M5 হচ্ছে ভেরি হাই ব্লাড ফ্লো এবং কালার ডপলার সিগন্যাল থাকবে মোর দ্যান 4। তাহলে এম রুল এবং এটা কোন জায়গা থেকে বলছেন? এটা দত্ত বইয়ে খোলেন 248 পৃষ্ঠায়, 49 পৃষ্ঠায় যান, দেখেন 3টা ছক পাশাপাশি দেওয়া আছে। দত্ত বইটা খুলছেন? সবাই খুলেন যারা হচ্ছে। 3টা ছক দেওয়া আছে, যার নিচের ছকটা হচ্ছে ডায়াগনস্টিক ডিফারেন্সিয়েশন অফ এ বিনাইন ওভারিয়ান এবং ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমার, বি রুল এবং এম রুল। আচ্ছা, এখন ধরেন এই যে আমরা তাহলে এটা কি করে ফেললাম, আমরা হচ্ছে মোটামুটি আমাদের আল্ট্রাসনো একটা ধারণা দিল, কিন্তু আল্ট্রাসনো কি সবসময় ধারণা দিতে পারে, বা আল্ট্রাসনো সবসময় কারেক্ট ধারণা দেয় না? তাহলে যদি না দেয়, তাহলে এই টিউমারের জন্য আমার মার্কার করতে হয়। সেই মার্কার গুলা কি কি? আমরা এপিথেলিয়াল ওভারিয়ান টিউমারের জন্য C125 করি। এখানে আছে যে C125 কি একদম সঠিক, মানে এক্সাক্ট ক্লু দেয়? C125 এমন একটা টিউমার মার্কার আমরা বলি, সেটা হচ্ছে প্রায় অনেকগুলা বিনাইন কন্ডিশনে বাড়ে, প্রেগনেন্সিতে বাড়ে, ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজে বাড়ে, এন্ডোমেট্রিওসিসে বাড়ে, প্যানক্রিয়াটিক বিনাইন কন্ডিশন গুলাতে বাড়ে, আবার ম্যালিগনেন্সি গুলাতে বাড়ে। তার মানে কি? মানে এইটা হচ্ছে আমার একটা মার্কার, এটা আমাকে ধারণা দিবে, বাট নট ডেফিনেটিভ। তাহলে C125। এরপরে হচ্ছে মিউসিনাস দেখার জন্য CA99, কার্সিনোএমব্রানিক যে গার্ড কোলোনিক দেখার জন্য কার্সিনোএমব্রানিক ইনক্লুশন। এরপরে হচ্ছে টিউমার মার্কার যেগুলো আছে, সেইগুলো হচ্ছে আপনার জার্ম সেল টিউমার। ওই যে আমরা ডিপ জার্মিনেমা, টেরাটোমা, ইম্যাচুর টেরাটোমা এগুলোর কথা বলছিলাম, এন্ডোডার্মাল সাইনাস টিউমার, ওখানে আমরা কিভাবে কি কি দেখি, সেই জিনিসগুলোর ভিতরে আমার LDH, আলফা পিটোপ্রোটিন, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, বিটা এসিজি, এগুলো ইনহিবিন বি, এগুলা এই মার্কারগুলো আমার জার্ম সেল টিউমারের জন্য দেখি। তাহলে আমরা পেশেন্ট আসার পরে পেশেন্ট হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন করলাম, আল্ট্রাসনো দিলাম, এরপর মার্কার গুলো দিলাম, এরপরে আমার ধরেন কোন একটা মার্কার রেজ করলো, আমি দেখতেছি এই পেশেন্টের এখন আমি কি করতে পারি, আমার কি ডেফিনিটিভ আছে কিনা। আমরা এরপরে ওভারিয়ান ম্যালিগনেন্সির ক্ষেত্রে একটা সিটি স্ক্যান অফ দ্য হোল অ্যাবডোমেন এন্ড পেলভিস আমরা করাই। সিটি স্ক্যানটার সুবিধাটা হচ্ছে এটা যে সিটি স্ক্যানে আমার একদমই সবচেয়ে মেটাস্টেসিস কোথাও আছে কিনা সেটা আমাকে বলে দিতে পারে, ক্যারেক্টারাইজেশন অফ দ্য টিউমার এটাও বলে দিতে পারে, সলিড সিস্টিক কম্পোনেন্ট আছে কিনা, সুসেপ্টিবিলিটি আছে কিনা, লিম্ফ নোড এনলার্জমেন্ট আছে কিনা, লিভার মেটাস্টেসিস আছে কিনা, হাইড্রোইডেটর হাইড্রোনেফ্রোসিস আছে, এগুলো সবকিছু বলে দিতে পারে। এছাড়া কি আমরা আর কিছুই করতে পারি না? সিটি স্ক্যান ছাড়া হ্যাঁ করতে পারি, এমআরআই করতে পারি। আমি যদি মনে করি আর্লি স্টেজ আমার রিসেপ্টিবিলিটি দেখার দরকার, যে একটা লাম্প আছে, আমি পারভাজনাল বাইমেন পরে আমার মনে হচ্ছে যেটা গার্ডের সাথে লাগানো বা আমার ব্লাডারের সাথে লাগানো, সেখানেও কিন্তু আমার এমআরআই এর একটা রোল আছে। কারণ এমআরআই হচ্ছে এটা কি মাল্টি প্ল্যানার এবং সফট টিস্যু রিজলিউশন ইজ মোর, যার জন্য আমরা এমআরআই করতে পারি যদি আমি ডিসিশন নিই যেটা আর্লি স্টেজ। তাহলে এগুলা আমার একটা ধারণা দিচ্ছে, বা এগুলা আমাকে একটা ক্লু দিচ্ছে যে হ্যাঁ আমার এটা এই স্টেজে থাকতে পারে। আমি যদি মনে করি যে আমার এই পেশেন্ট গুলা আর্লি স্টেজে, যেটা আমি অপারেশন করে আসতে পারবো, কোনো রেসিডুয়াল ডিজিজ পেটের ভিতরে রেখে আসবো না, সেই ক্ষেত্রে আমি আর্লি স্টেজের জন্য আমি ওই পেশেন্টকে কি করবো, স্টেজিং ল্যাপারোটমি করবো, মানে ওগুলোকে অপারেশন করবো উইথ ফ্রোজেন সেকশন ফ্যাসিলিটি। এই কনসেপশনটা ক্লিয়ার হতে হবে।
তাহলে এই যে যখন একটা পেশেন্ট আসলো, আমি দেখলাম যে টিউমারটা ছোটই আছে, পেলভিক ক্যাভিটির মধ্যে আছে, পেশেন্টের ওপর কোনো অ্যাসাইটিস নাই, কোনো মেটাস্টেসিস নাই, টিউমার মার্কার ধরপটা মানে ইনক্রিজ আছে। যে কোনো পেশেন্টের ক্ষেত্রে এপিথেলিয়াল ওভারিয়ানের ক্ষেত্রে যদি আমরা আর্লি স্টেজ সাসপেক্ট করি, সেই ক্ষেত্রে অপারেশন নামটা কি হবে? আমরা অনেকেই এটা বলতে পারি না, কনসেপশন ক্লিয়ার থাকে না। সেই ক্ষেত্রে নাম হচ্ছে স্টেজিং ল্যাপারোটমি, কম্প্রিহেন্সিভ সার্জিক্যাল স্টেজিং অথবা স্টেজিং ল্যাপারোটমি উইথ ফ্রোজেন সেকশন ফ্যাসিলিটি। ওয়াই ফ্রোজেন সেকশন ফ্যাসিলিটি? ধরেন একটা পেশেন্টের 60 ইয়ার্স ওল্ড, সেই 60 ইয়ার্স ওল্ড একটা লেডির একদিকে একটা ওভারিয়ান টিউমার আছে, যে টিউমারটা দেখে মার্কার আর হয়তো 50% ক্ষেত্রে নর্মাল থাকে, 50% অ্যাবনর্মাল থাকে। আমরা পেশেন্টকে অপারেশন করতে গেলাম। তো অপারেশন করতে যাওয়ার পরে আমি দেখলাম যে না, আমি যে ক্যারেক্টার গুলো বলছি সেই ক্যারেক্টারের সাথে অনেকটা মিলে যায়, যে না এর কোনো অ্যাডিশন নাই, কিছু নাই, মনে হচ্ছে একটা সিস্ট বা কোনো কিছু। আমি পেশেন্টটাকে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, বাইলেটারাল সালপিঙ্গোফ্রেক্টমি করে হিস্টোপ্যাথোলজিতে পাঠিয়ে দিলাম। এরপরে ওই পেশেন্টটার রিপোর্ট আসলো যে হাই গ্রেড সেরাস ওভারিয়ান ক্যান্সার। তাহলে আমি যে সার্জারিটা ওর জন্য করলাম, সেই সার্জারিটা একটা ডিভাস্টেটিং কন্ডিশন তৈরি করে দিলাম। তৈরি করে দিলাম এই কারণে, ধরেন এটাকে যদি আমি ফ্রোজেন সেকশন ফ্যাসিলিটিতে রেখে দিতে পারতাম, মানে রাখতে পারতাম, মানে ফ্রোজেন সেকশন ফ্যাসিলিটিটা আসলে কি জিনিস, আর অপারেশন অবস্থায় আমরা পেশেন্টকে ওই টিস্যুটা নিয়ে আগে থেকে ইনফর্ম করা থাকে হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্টে, যে আমার অপারেশন অবস্থায় তারা ফ্রোজেনের যে মেশিনটা অন করা থাকে, এই টিস্যুটাকে পাঠানোর পরে তারা পেশেন্টের টিস্যুটা স্লাইস করে মাইক্রোস্কোপের নিচে দেখে বলে দেয় যে এটা ম্যালিগনেন্সি নাকি এটা বিনাইন নাকি এটা বর্ডার লাইন। যদি বলে ম্যালিগনেন্সি, তাহলে আমার মোড অফ ট্রিটমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। আমার তখন শুধু টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, বাইলেটারাল সালপিঙ্গোফ্রেক্টমি করলে হবে না। যদি ম্যালিগনেন্সি আছে সেটার সাথে আমাকে কি করতে হবে? আমাকে তখন পেশেন্টের পেলভিক এবং প্যারাওটিক লিম্ফ নোড করতে হবে, এবং সেটার সাথে মাল্টিপল সাইট বায়োপসি নিতে হবে, ওমেন্টাল বায়োপসি নিতে হবে, এবং ইন্ট্রাকোলিক ওমেন্টেক্টমি করে আসতে হবে। এটা হচ্ছে টোটাল, তখন আপনার এটা কমপ্লিশন একটা সার্জারি আপনি করে আসলেন। আমরা অধিকাংশ সময় পেরিফেরি থেকে মহাখালী ক্যান্সার হাসপাতালে যে পেশেন্ট গুলা পাই, সেটা হচ্ছে পেরিফেরিতে কোনো ফ্রোজেন করে নাই, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, বাইলেটারাল সালপিঙ্গোফ্রেক্টমি করে পেশেন্টকে পাঠাই দিছে, হিস্টোপ্যাথোলজি রিপোর্ট আসছে ম্যালিগনেন্সি। তাহলে যখন আমাদের কাছে ওই পেশেন্ট গুলো আসে, একবার অপারেশন করে ঠিক তার 1 মাস পরে সিভিয়ার অ্যাডিশন থাকে অনেক পেশেন্টের, এখান থেকে মরবিডিটি, কারণ পেশেন্টের এগুলো এমন ভাবে ভিতরে অ্যাডিশন হয়ে যায়, গাটেস্টে লাগানো থাকে অনেক পেশেন্ট, অপারেশন মানে করা প্রপার স্টেজিংটা হলো না। ধরেন কেন স্টেজিং হলো না, কারণ হচ্ছে ওই পেশেন্টের আমরা লিম্ফ নোড ফেলি নাই, ওই পেশেন্টের আমরা মাল্টিপল সাইট বায়োপসি নিই নাই, ওই পেশেন্টের আমরা সাইটোলজি নিই নাই, ওই পেশেন্টের আমরা ওমেন্টেক্টমি করি নাই। কিন্তু এগুলা যদি আমরা স্টেপ গুলা না করি, তাহলে তো তার কমপ্লিট সার্জারি হলো না। আমি যদি টোটালটা করে আসার পরে যদি মাইক্রোস্কোপের নিচে দেখা যেত যে তার টিউমারটা শুধু একটা ওভারিতে আছে, কোথাও কোনো স্পিলেজ নাই, স্প্রেড হয় নাই, তার ওমেন্টামে যায় নাই, তার হচ্ছে সাইটোলজিতেও কোনো কিছু অ্যাবনর্মাল এটিপিক্যাল সেল আসে নাই, তাহলে তাকে আমরা অবজারভেশনে রাখতাম। কারণ হচ্ছে এটা স্টেজ কি হতো, স্টেজ 1A1 হতো। এই স্টেজিং এর গুরুত্বটা হচ্ছে এই যে আমরা কিছু কিছু পেশেন্টকে কেমোথেরাপি নেওয়া থেকে সেভ করে দিতে পারতাম, কারণ একটা কেমোথেরাপির অনেক বেশি সাইড ইফেক্ট আছে। আবার যদি আমি ফ্রোজেনটা না রাখি, ধরেন ফ্রোজেনটা না রেখে আমার ফ্রোজেনে আসলো বিনাইন, তাহলে বিনাইন যদি আমি আসে, তাহলে তো আমার ওই পেশেন্টের লিম্ফ নোড করার দরকার নেই, ওই পেশেন্টের ওমেন্টাম ফেলার দরকার নেই, ওই পেশেন্টের মাল্টিপল সাইট বায়োপসিও নেওয়ার দরকার নেই। তাহলে ওই পেশেন্টকে আমি শুধুমাত্র টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, বাইলেটারাল সালপিঙ্গোফ্রেক্টমি করে বের হয়ে আসতে পারি। এটার ইম্পর্টেন্স কি? একটা পেশেন্ট যখন ধরেন বয়স বেশি থাকে, ওই পেশেন্টের কুইক সার্জারি, এখানে টাইম অনেক কম লাগে। ধরেন আপনি এটা হাফ অ্যান আওয়ার বা 45 মিনিটস আপনি শেষ করে দিতে পারবেন, কিন্তু ম্যালিগনেন্সির অপারেশন আপনাকে 2.5 থেকে 3 ঘন্টা, লিম্ফ নোডগুলো সহ করে আনতে হলে আপনাকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা টাইম দিতে হবে, ওমেন্টেক্টমি সহ করে আসতে হলে। তাহলে আপনি যদি ফ্রোজেন আপনারা রাখি, ঠিক আছে, আমার যেহেতু ফ্রোজেন নাই, আমি এই পেশেন্টকে মনে হচ্ছে ম্যালিগনেন্সি, মনে করলাম ফ্রোজেন নাই, কিছু না, আমি সব করে দিয়ে আসলাম। তাহলে আপনি 2.5-3 ঘন্টা ধরে আপনার টাইম নষ্ট করলেন, পেশেন্টের মরবিডিটি বাড়ালেন, পেশেন্টের হেমোরেজ হবে, অনেক সময় লিম্ফ নোড করতে যে ব্রেড ভেসেলগুলোতে ইনজুরি হয়, ইউরেটারে ইনজুরি হয়, তাহলে আননেসেসারি আপনি একটা সার্জারি
করতেছি, টাইম বেশি লাগতেছে, পেশেন্টের মরবিডিটি বাড়তেছে। ফ্রোজেন সেকশন এর জন্য খুব ইম্পর্টেন্ট যে কোনো একটা অ্যাডেনেক্সাল মাস অথবা ওভারিয়ান টিউমার ইভালুয়েশন জন্য। এই কনসেপশনটা ক্লিয়ার হচ্ছে কিনা যারা যারা ক্লাসে আছেন তারা একটু কাইন্ডলি বলেন। এটা অনেকেই এই কনসেপশন এফসিপিএস পার্ট পুরো স্লাইড চেঞ্জ করি নাই, স্লাইড চেঞ্জ হচ্ছে না কারণ স্লাইড চেঞ্জ করি নাই, স্লাইডের মধ্যে এই কথাগুলো নাই, এগুলো আমি আপনাদের নিজে থেকে বললাম। এই কনসেপশনটা ক্লিয়ার হয়েছে কিনা যে হোয়াট ইজ কম্প্রিহেন্সিভ সার্জিক্যাল স্টেজিং, হোয়াট ইজ, যে আমি আপনাদেরকে বুঝাইলাম যে ফ্রোজেন দিয়ে করার সুবিধা অসুবিধা কি, কেউ কেউ মানে বোঝা গেছে কিনা বলেন, না হলে আমি আবার এই জিনিসটা বলবো। চুপ করে থাকলে মনে হবে যে আপনারা সব বুঝে ফেলছেন। বুঝে গেছে আপনি? আচ্ছা, ধরেন যে এই যে বললাম আর্লি স্টেজ, কিন্তু ধরেন আমাদের কাছে এমন মনে হচ্ছে যে এখানে আমরা ফ্রোজেন রাখছি, কিন্তু যার ধরেন C1 অনেক বেশি, আমরা পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাস খারাপ দেখতেছি, আমরা দেখছি যে পেশেন্টের এরকম যে তার একটা বড় হার্ট, পার্টলি সলিড সিস্টিক ম্যাস আছে, কিন্তু অপারেবল, অপারেশন করতে পারবো, সেই ক্ষেত্রেও আমরা যেটাতে অ্যাডভান্স মানে ধরেন মোমেন্টামে মেটাস্টেসিস, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ফ্রোজেন রাখি, কিন্তু সেই ক্ষেত্রে নাম পাল্টায় যায়, মানে যেটা স্টেজ 2 এ বেশি হয়ে যায়, যেটা আমরা সবকিছু ফেলে দিয়ে আসি, সেটা কিন্তু অ্যাডভান্স স্টেজে কিন্তু তখন নাম পাল্টে যাবে, ওই অপারেশনের নাম হবে কমপ্লিট সাইটোডিডাকটিভ সার্জারি। কারণ ওখানে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, বাইলেটারাল সালপিঙ্গোফ্রেক্টমি, ওমেন্টেক্টমি, অনেক সময় যদি হেপাটিক যে ডিপোজিট বা নোডুল গুলো থাকে সেগুলাকে বের করে আনা হয়, কমপ্লিট পেইটোনেক্টমি করা হয়, এরপরে হচ্ছে টোটাল ওমেন্টেক্টমি করা হয়, ধরেন কোনো ডিপোজিট লিভারের উপরে আছে সেটা ফেলে দেওয়া হয়। ওভারিয়ান ম্যালিগন্যান্সি মোড অফ ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল। আপনি যেভাবেই করেন না ওকে আপনাকে অপারেশন করেই আসতে হবে, তা না হলে ওভারিয়ান ম্যালিগন্যান্সি ট্রিটমেন্ট নাই, সার্জারি করে ওকে, কারণ ওর স্টেজটা হচ্ছে সার্জিকো প্যাথোলজিক্যাল। শুধুমাত্র ফিগো যে স্টেজটা দেখাচ্ছে সেটা ইম্পর্টেন্ট স্টেজ না, প্যাথোলজি আমাদেরকে যেটা বলবে। ধরেন আমি সিটি স্ক্যান দেখে একটা স্টেজ করলাম যে হ্যাঁ সিটি স্ক্যানে একটা ওভারিতে শুধু আছে, কোনো মেটাস্টেসিস নাই, এটা স্টেজ 1 এ। আমি পার অপারেটিভেও দেখলাম যে না আমার একটা ওভারিতে আছে, কোনো স্পিলেজ হয় নাই, কোনো কিছু হয় নাই, মোমেন্টাম সবকিছু ফ্রি আছে, মানে স্টেজ 1 এ। বাট হিস্টোপ্যাথোলজি রিপোর্টে যে দেখা যাচ্ছে যে 30% পেশেন্ট, মানে 10 জন পেশেন্টের মধ্যে 3 জন পেশেন্টের দেখা যাচ্ছে যে লিম্ফ নোড পজিটিভ আসছে অথবা ওমেন্টামে পজিটিভ আসছে ম্যালিগন্যান্ট সেল। তার মানে 10 জনের ভিতরে 30 জন পেশেন্টের কিন্তু অকাল্ট মেটাস্টেসিস থাকে। অকাল্ট মানে হচ্ছে কি লুকায়িত, যেটা খালি চোখে দেখা যায় না কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়, যার জন্য ওভারিয়ান ম্যালিগন্যান্সির স্টেজিংটা হচ্ছে সার্জিকো প্যাথোলজিক্যাল স্টেজিং। প্যাথোলজি আমাকে লাস্ট যে স্টেজ বলবে সেটাই অ্যাকচুয়াল স্টেজ। প্যাথোলজি যদি বলে দেয় স্টেজ 3B, তার মানে ওই পেশেন্টকে তো অপারেশন করার পর আমাকে অবশ্যই কেমোথেরাপি দিতে হবে। এখন তাহলে স্টেজ ফিগো আমাদেরকে যেটা বলেছে, দেখেন ফিগো স্টেজ, এই স্টেজের স্লাইডটা কি দেখা যাচ্ছে? ফিগো স্টেজ 2018 স্লাইডটা কি দেখা যাচ্ছে? স্টেজ 1A, 1B, 1C এর মধ্যে আবার হ্যালো জি ম্যাম, আচ্ছা, এই ফিগো স্টেজের মধ্যে দেখেন যে টিউমার কনফাইন্ড টু দা ওভারি এন্ড ফেলোপিয়ান টিউব, সেটা হচ্ছে স্টেজ 1। স্টেজ 1 কে আমরা কত ভাগে ভাগ করেছি? 1A, 1B, 1C, 1C কে আবার 3টে ভাগে ভাগ করেছি। এগুলো আপনাদের মুখস্থ করতে হবে, কষ্ট হলেও কিছু করার নাই, লিখে লিখে, কারণ আপনাদের যে কোনো একটা সিনারিও দিয়ে তারপরে বলা হবে যে হোয়াট ইজ দ্য স্টেজ অফ দ্য ডিজিজ, এটাই আপনাদের মানে এস দিয়ে কোশ্চেন। আচ্ছা, তাহলে টিউমার লিমিটেড টু দা 1 ওভারি, যেটাতে ক্যাপসুল ইনট্যাক্ট থাকে, আর fallopian tube, no tumor on ovarian and fallopian tube surface, no malignant cells in the ascites or peritoneal washing, তার মানে স্টেজ 1A। 1B টা হচ্ছে টিউমার লিমিটেড টু দ্য বোথ ওভারি, কিন্তু ক্যাপসুলটা ইনট্যাক্ট থাকবে, fallopian or fallopian tube, no tumor on ovarian or fallopian tube surface, no malignant cell in ascites or peritoneal washing। যখন একটাতে থাকলো A, দুইটাতে থাকলো B। সেটা হচ্ছে টিউমার লিমিটেড টু ওয়ান অর বোথ ওভারি অর fallopian tube with any of the following। কিভাবে? যদি সার্জিক্যাল স্প্লেজ হয়, আমি অপারেশন করতে গেলাম ওই সময় হয়ে গেল C2, 1C2, 1 ক্যাপসুল রাপচার বিফোর সার্জারি। আমরা অনেক সময় পেশেন্টের ব্যথা শুনি, ওপেন করে দেখা গেলে হেমোরেজিক ফ্লুইডটা রাপচার হয়ে মানে একদম প্যাপিলারি প্রজেকশন গুলো রাপচার উপরের দিকে উঠে আসছে।
1C3 যেটা ম্যালিগন্যান্ট সেল ইন দ্য অ্যাসাইটিস অফ পেরিটোনিয়াল ওয়াশিং। তাহলে এটা এই ইয়াগুলা স্টেজগুলা যে স্টেজ 1 কি, 1 এর ভিতরে আবার 1A কাকে বলে, 1B কাকে বলে, 1C এর ভিতর C1, C2 এবং C3 কে, এগুলা কোনো অপশন নাই, লিখে লিখে পড়বে, লিখে পড়লে মনে থাকবে। স্টেজ 2 যেটা, সেটা হচ্ছে টিউমার ইনভলভ ওয়ান আর বোথ ওভারি অর ফেলোপিয়ান টিউব উইথ দ্য পেলভিক অ্যান্ড অ্যাবভ দ্য মানে pelvic brim or within the pelvic brim or peritoneal cancer. 2A যেটা সেটা extension and or impact of the uterus or fallopian tube and ovaries. 2B extension pelvic interperitoneal টিস্যু যেগুলো আছে, যেমন ধরেন হচ্ছে যে ভিতরের দিকে ব্লাডার বাউল যেটা, সেগুলোতে আছে। যেটা সেটা হচ্ছে পেলভিক থেকে উঠে যে ওমেন্টামের ভিতরে চলে যাবে। এবং 3C1 এবং C2 যেটা আমাকে বলতেছে 3 এর মধ্যে 3A1 যেটা বলতেছি, দেখেন সেটা হচ্ছে মেটাস্টেসিস টু দ্য 10 মিলিমিটার ইন দ্য গ্রেটেস্ট ডাইমেনশন, মানে হচ্ছে লিম্ফ নোডের ক্ষেত্রে। 1 যেটা রোমান 1, রোমান 2 যেটা মেটাস্টেসিস মোর দ্যান 10 মিলিমিটার ইন গ্রেটেস্ট ডায়ামিটার, এবং 3A2 যেটাকে বলতেছে মাইক্রোস্কোপিক এক্সটেনশন অ্যাবভ দ্য পেলভিক ব্রিম। এইগুলা মনে রাখা খুব কষ্ট, এইগুলো মনে রাখার দরকার নেই। এটা যেটা স্টেজ 1 এর, সেইগুলো মনে রাখবেন। আর এখানে যেটা মনে রাখবেন, যদি পেলভিক লিম্ফ নোডের ভিতরে পজিটিভ হয় অথবা প্যারাওটিক লিম্ফ নোড পজিটিভ হয়, পেলভিক লিম্ফ নোড হলে স্টেজ C1 আর প্যারাওটিক হলে C2, এটা মনে রাখলেই হবে। এখন আসেন যে আমরা স্টেজ 4 কাদেরকে বলতেছে, ডিস্টেন্স মেটাস্টেসিস। 4A হচ্ছে প্লুরাল ইফিউশন আর পজিটিভ উইথ পজিটিভ সাইটোলজি, যেটা আমি আপনাদেরকে বললাম যে একটা পেশেন্টের কি করলো, এই পেশেন্টের হচ্ছে যে আপনাকে যে একটা এক্সরে করে নিয়ে আসলো অথবা সিটি টেস্ট করে নিয়ে আসলো, ওখানে আমরা পালমোনারি ইনফিউশন পেলাম এবং ওই পেশেন্টটা ওভারিয়ান টিউবাইলেটার ওভারিয়ান তার টিউমার আছে, তার মানে সে স্টেজ 4A তে চলে গেছে। 4B হচ্ছে প্যারেনকাইমাল মেটাস্টেসিস অর মেটাস্টেটিক অ্যাবডোমিনাল অর্গান ইনক্লুডিং দা হচ্ছে ইনগুইনাল লিম্ফ নোড এন্ড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। তাহলে অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে যেটা আমরা এখানে পাই, যেটাকে ভার্কোস গ্ল্যান্ড বলি, সেইটা অথবা ইনগুইনাল লিম্ফ নোড যদি থাকে সেটা, সেই ক্ষেত্রে এটা হচ্ছে স্টেজ 4B হয়ে যায়। তাহলে এই জিনিসগুলা পরীক্ষাতে আসে। ধরেন এরকম একটা সিনারিও দিয়ে দেওয়া হলো যে একটা 55 years old lady present with the ovarian malignancy with inguinal region lymph node enlargement. This is histopathologically proven. What are the stage of the disease? তখন আমাদেরকে লিখতে হবে this is a case of, অথবা stage of the disease যেটা সেটা stage 4B, অথবা আপনাকে দিয়ে দেওয়া হলো pleural effusion present with pleural effusion with positive cytology. Pleural effusion থাকলেই হবে না, ওই pleural effusion কে আমরা ওখান থেকে FNAC করে বা সাইটোলজি স্টাডি করে যদি ম্যালিগন্যান্ট সেল পাওয়া যায়, তাহলে মেটাস্টেটিক সেল পাওয়া যায়, তাহলে ওটা স্টেজ 4A। তাহলে স্টেজিং এর মধ্যে স্টেজ এটা খুব ভালোভাবে করতে হবে। স্টেজ এর মধ্যে 1C1, C2, C3 সার্জিক্যাল স্পেলিস কোনটা, তারপরে হচ্ছে স্পন্টেনিয়াস রাপচার কোনটা, আর হচ্ছে সাইটোপ্যাথোলজি মানে সেলে অ্যাসিটিক ফ্লুইড প্রেজেন্স থাকলে সেটা হচ্ছে C3, এই তিনটা মনে রাখতে হবে। আর এখানে হচ্ছে 4A 4B এগুলো থেকে কোশ্চেন আসে। যদি ওমেন্টাল মেটাস্টেসিস থাকে 3B, 3C যেটা সির মধ্যে C1, C2, C1 যেটা সেটা হচ্ছে পেলভিক লিম্ফ নোড পজিটিভ, C2 হচ্ছে প্যারাওটিক লিম্ফ নোড পজিটিভ। তাহলে স্টেজ বোঝা গেছে। স্টেজ দিয়ে কোশ্চেন আসে, মানে SBQ সিস্টেম হচ্ছে স্টেজ দিয়ে কোশ্চেন আসে। এখন আসেন, তাহলে আমি মোটামুটি আপনাদেরকে একটা অপারেশনের অ্যাজ এ হোল, একটা ম্যালিগন্যান্ট ব্রেন টিউমার আসলে কি হবে, কি অপারেশন করব, কি ইনভেস্টিগেশন করব, সেগুলা মোটামুটি ডিসকাস করলাম। এখন আমরা যদি একটা অপারেশন করার পরের কি করব সেটা বলতেছি, তার আগে আমি একটু আপনাদের এসএকিউ কোশ্চেনে যাই। ধরেন একটা 50 ইয়ার্স ওল্ড গার্ল আসছে, রেগুলার মিনিস্ট্রেশন প্রেজেন্ট দ্য লাম্প ইন দ্য লোয়ার অ্যাবডোমেন। এই যে 15 বছরের একটা মেয়ে এরকম করে যদি একটা লাম্প ইন দ্য লোয়ার অ্যাবডোমেন থাকে, তাহলে what are the possibilities, how will evaluate her, how will manage her? এটা আপনাদের পসিবিলিটিস দিয়ে এখানে 1.5 দিল, ইভালুয়েট হার 2 দিল, এখানে হয়তো 1.5 এরকম করে দিয়ে আপনার একটা SBA কোশ্চেন দিয়ে দিবে। যখন একটা 15 বছরের পসিবিলিটি আসে, তখন লোয়ার অ্যাবডোমিনাল যদি লাম্প থাকে, তাহলে যদি আপনি দেখেন যে ম্যালিগন্যান্সি রিলেটেড, সেই ক্ষেত্রে আমরা সাধারণত চিন্তা করি বিনাইন ওভারিয়ান টিউমার আর ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার, যেটা ডিসজার্মিনোমা হতে পারে, বিনাইন ওভারিয়ান টিউমারের মধ্যে ইম্যাচিউর টেরাটোমা হতে পারে। এই যে 15 বছরের গার্ল, সে ম্যারিড কি আনম্যারিড কিছুই বলা হয় না, তার একটা লোয়ার অ্যাবডোমিনাল ম্যাস আছে, তার একটা ক্রনিক একটোপিক হতে পারে, এন্ডোমেট্রিওমা হতে পারে, এগুলো দিয়ে আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে ফেলতে হবে।
যদি আমার 15 বছরের কোনো মেয়ে আসে, যেটাকে আমরা মেইনলি যদি জার্ম সেল টিউমারের ক্ষেত্রে ধরি বা জার্ম সেল ক্ষেত্রে চিন্তা করি, তাহলে ওই পেশেন্ট গুলো আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করে? তাহলে লোয়ার অ্যাবডোমিনাল একটা লাম থাকতে পারে, তার কাশি থাকতে পারে, বেগ সিমটম থাকতে পারে, বা নাও থাকতে পারে, শুধু একটা লোয়ার অ্যাবডোমিনাল লাম নিয়ে আসে। তখন আমরা ওকে এক্সামিন করলাম, করার পরে আমরা ওকে যেহেতু 15 বছরের মেয়ে, তাহলে ওকে আমরা কি কি টিউমার মার্কার করতে দিব জার্ম সেলের জন্য? ল্যাকটেট ডিহাইড্রোজেন, আলফা ফিটোপ্রোটিন, এরপর হচ্ছে হিউম্যান কোনিক গোনাডোট্রপিন, ইনহিবিন, যেগুলো আমরা সাসপেক্ট করতেছি এগুলো আমরা করতে দিলাম। এই পেশেন্টকে আমরা একটা আল্ট্রাস্নো করালাম। আল্ট্রাস্নো করার পরে আল্ট্রাস্নোতে একটা পার্টলি সলিড সিস্টিক ম্যাস আসলো এবং সেখানে কালার ডপলার সিগন্যাল 4 আসলো। তার মানে আমার একটা কনসেপশন দিচ্ছি যে আমার এলডিএস বেশি, আমার পেশেন্টের একটা সলিড সিস্টিক মাস আছে এবং আমি আল্ট্রাসোনোতে এটা পেলাম। সিটি স্ক্যান করার পরে সিটি স্ক্যানেও আমাকে সলিড সিস্টিক পোর্শন বলা হচ্ছে। তাহলে তার জন্য আমি যে অপারেশনটা করব, সেই অপারেশনটার নাম হবে এখানে লিমিটেড সার্জিক্যাল স্টেজিং উইথ ফ্রোজেন সেকশন বায়োপসি। লিমিটেড সার্জিক্যাল স্টেজিং উইথ ফ্রোজেন সেকশন বায়োপসি। আচ্ছা, সেইটার নাম হবে লিমিটেড সার্জিক্যাল স্টেজিং। কেন উইথ প্রজেকশন বায়োপসি? যখন আমাদের এরকম একটা টিনেজার গার্ল থাকে, ছোট থাকে, অথবা যাদের ফার্টিলিটি স্পেয়ারিং, মানে যার বাচ্চা নেওয়ার জন্য আমার ফার্টিলিটি স্পেয়ার করতে হবে, তাদের ক্ষেত্রে আমার মোড অফ অপারেশনটা আসলে কি হবে বা কি হওয়া উচিত? তাদের ক্ষেত্রে মোড অফ অপারেশন হওয়া উচিত কনজারভেটিভ। কারণ আমরা জানি যে জার্ম সেল টিউমার গুলা আমাদের মেডিকেল মানে কেমোথেরাপিতে খুব ভালো রেসপন্স করে, ইভেন ওরা স্টেজ 3 তে গেলেও। তাহলে যে যে একটা 15 বছরের মেয়ে, ওর বিয়ে হতেও পারে নাও হতে পারে, তাহলে ওই মেয়েটার পরবর্তীতে যাতে বাচ্চা হয় তার জন্য আমাদের কি করতে হবে? একদিকে আমরা ইউনিলেটার, যদি ম্যালিগনেন্সি একদিকে থাকে, ইউনিলেটার সালপিঙ্গোফ্রেক্টমি করতে হবে। এবং তাদের আমরা পেরিটোনিয়াল মানে অ্যাবডোমেন ওপেন করার পরে ইউনিলেটার সালপিঙ্গোফ্রেক্টমি করে আমাদের এখানে কিন্তু এই যে সাইটোলজি নিব এবং মাল্টিপল সাইট বায়োপসি নিব। এখানে আমাদের লিম্ফ নোড করার কোনো দরকার নাই এবং ওমেন্টাম ইন্ট্রাকুলিক ওমেন্টেক্টমি করারও দরকার নাই যদি আমার ফ্রোজেনে পজিটিভ আসে। জার্ম সেলের ক্ষেত্রে আমার এই স্টেপ গুলো অমিট যেহেতু করা হয়, সেজন্য এটার নাম হচ্ছে লিমিটেড সার্জিক্যাল স্টেজিং। শুধু এখানে স্টেপ গুলো হচ্ছে একদিকে ওভারিটা টিউবটা ফেলে দেওয়া এবং অ্যাসিডিক ফ্লুইড থাকলে সেটাকে কালেক্ট করে সাইটোলজির জন্য, না থাকলে ওয়াশিং দিয়ে সাইটোলজির জন্য কালেক্ট করা, এবং মাল্টিপল সাইট বায়োপসি। এই মাল্টিপল সাইট বায়োপসি কোথা কোথা থেকে নিতে হবে? ওই যে অকার্ড মেটাস্টেসিস আছে কিনা সেটা দেখার জন্য। আমার হচ্ছে পাউচ অফ ডগলাস থেকে নিতে হবে, ইন্ট্রোভেসিক্যাল পাউচ থেকে নিতে হবে, দুইটা প্যারাকোলিক কাটার থেকে নিতে হবে, ওমেন্টাম থেকে নিতে হবে, আন্ডার সার্ফেস অফ দ্য ডায়াফ্রাম থেকে স্ক্র্যাপিং নিতে হবে। যদি আমার এই পেশেন্টের, আমরা তো ক্লোজ করে দিয়ে চলে আসলাম, যদি এই পেশেন্টের সাইটোলজিতে অ্যাসিডিক ফ্লুইডে পজিটিভ থাকে, অথবা ধরেন ওমেন্টাম যেটা নেওয়া হয়েছে, প্যারাকোলিক গাটার যেটা নেওয়া হয়েছে সেখান থেকে পজিটিভ আসছে, তার মানে ওমেন্টাম নেওয়া থাকলে স্টেজ 3B, প্যারাকোলিক গাটার যদি হয় অ্যাবভ দ্য পেলভিক ব্রিমের উপরে চলে গেছে, তাহলে এটাও স্টেজ মানে 3 মধ্যে পড়তেছে, পেরিটোনিয়াল সারফেস মেটাস্টেসিস। তার মানে ওই পেশেন্টকে আমরা তখন কি করবো? কেমোথেরাপি দিব। কিন্তু যদি হয় যে স্টেজ 1, মানে টিউমারটা একটা ওভারিতেই আছে, অন্য অন্য কোথাও যায় নাই, কোনো কিছুতে না, শুধু একটা ওভারিতেই আছে, ক্যাপসুল ইনটেক্ট আছে, তাহলে স্টেজ 1A1। এই স্টেজ 1A1 এবং লো গ্রেড মানে গ্রেড 1 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা পেশেন্ট গুলাকে অবজারভেশনে রেখে দিব, কোনো দরকার নাই। দেখা গেছে যদি আমাদের জার্ম সেল টিউমার যেগুলা, সেইগুলোর ক্ষেত্রে আমরা বিইপি দিই, ব্লিউমাইসিন ইটোপোসাইট সিসপ্ল্যাটিন। এই বিইপি খুব ভালো কাজ করে, পুরা ক্যান্সার সেল গুলাকে ডিস্ট্রয় করে, এবং এরপরে পেশেন্টকে আমরা যে অ্যাডভাইস দিব সেটা হচ্ছে সে তার ফ্যামিলি কমপ্লিট করবে। ফ্যামিলি কমপ্লিট হলে কমপ্লিশন সার্জারিটাকে করে দিতে হবে। সেই কমপ্লিশন সার্জারি হচ্ছে অন্যদিকে ওভারি ফেলে দিতে হবে, ফেলোপিয়ান টিউব ফেলে দিতে হবে, তারপরে হচ্ছে আপনার ইউট্রাসটা সহ ইন্ট্রাকুলিক ওমেন্টেক্টমি পুরোটা কমপ্লিট সার্জারি করে আসতে হবে। ওভারিয়ান টিউমার যখন অপারেশন করা যাবে, তাকে অবশ্যই আমাকে অপারেশন করেই বের হতে হবে। এটা হচ্ছে জার্ম সেলের ক্ষেত্রে, কারণ এখানে ফার্টি
ফার্টিলিটির একটা ব্যাপার থাকে, অথবা এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সারও স্টেজ 1A1। আমার ধরেন পেশেন্টের বয়স হচ্ছে 30 বছর, তার তো বাচ্চা লাগবে, তাহলে তাকেও আমি যদি স্টেজ 1A1 থাকে, আমি ওই পেশেন্টকে ইমিউনোলেটাল সালপিঙ্গোফ্রিক্টমি করে দিব। এরপর হচ্ছে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট যদি স্টেজ 1A1 থাকে অবজারভেশনে রেখে পেশেন্টকে ফ্যামিলি কমপ্লিট করবে, করে তারপরে হচ্ছে কমপ্লিশন অফ সার্জারি করে দিবে। এই যে ঘটনাগুলো ঘটবে, একটা পেশেন্টকে আমরা অপারেশন করব, দেখবো, এটা কি নিজে নিজে করে ফেলবো না। ম্যালিগনেন্সি এমন একটা জিনিস যেটাকে আপনাকে আমরা অপারেশন করার পরে পেশেন্টকে টিউমার বোর্ডে পাঠাতে হবে। দিস ইজ দ্য মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। একা একা এখানে কোনো ডিসিশন নেওয়া যাবে না। আমি অপারেশন করবো কিনা সেটাও আমি আমার হিস্টোপ্যাথোলজি আছে, মেডিকেল অনকোলজি আছে, আমার রেডিয়েশন অনকোলজি আছে, তাদের সাথে আসলে সবার সাথে আমাকে ডিসকাস করতে হবে। তার মানে টিউমার গুলো অবশ্যই টারশারি কেয়ার লেভেলে যাবে, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ টিউমার বোর্ডের মাধ্যমে হবে। এবং প্রত্যেকটা টিউমারে একটা ফলো আপ আছে। প্রত্যেকটা টিউমারের ফলো আপটা তাহলে কি, এই যে আমি পেশেন্টকে অপারেশন করে দিলাম, যে প্রাইমারি ওভারিয়ান টিউমার ধরে টিউমার বোর্ড করলো, করার পরে বললো হ্যাঁ তার কেমোথেরাপি দেয়, যদি তার এপিথেলিয়াল হয় তাহলে প্যাকলি কার্বো দিয়ে তার 6 থেকে 8 সাইকেল কেমোথেরাপি দিতে হবে। এরপরে ওই পেশেন্টটা কিভাবে আমাদের কাছে ফলো আপ আসবে, অথবা একটা জার্ম সেল হলে কিভাবে ফলো আপ আসবে। যদি আমার এই ফলো আপ গুলো ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে প্রথম 2 বছর 3 মাস পর পর আসবে, তারপরে 3 বছর 6 মাস পর পরে আসবে, তারপরে ইয়ারলি লাইফ লং আসবে। সাধারণত দেখা যায় এই পেশেন্ট গুলা যদি 6 মাসের পরে আমাদের কাছে কেমোথেরাপি শেষ হলো, তারপরে পেশেন্ট গুলো আসে, আমরা 8 সার্জারি করে দিয়েছিলাম, তারপরে পেশেন্ট গুলো আসে, দেখা যাচ্ছে যে তারপর আবার তার উইদিন 2 ইয়ার্স এর মধ্যে সেটা মানে রিকারেন্সটা বেশি হয়, যার জন্য প্রথম 2 বছর 3 মাস পর পর আমাদের কাছে আসবে। একটা পেশেন্ট ফলো আপে আসলে আমরা কি আসলে করি বা তাকে কি বলি, কি দেখতে চাই, ফলো আপে আসার উদ্দেশ্যটা কি। ফলো আপে আসলো পেশেন্ট, আসার পরে আমরা ওই পেশেন্ট গুলাকে কি করবো, ওই পেশেন্ট গুলাকে আমরা হিস্ট্রি নিবো, যে তার আগের সিমটম আছে কিনা, আর্লি স্যাটাইটি, তারপরে তার খেতে পারছে কিনা, বা ওরকম কোনো কিছু সাইন অফ মেটাস্টেসিস, তার কাশি আছে কিনা, অ্যাবডোমিনাল পেইন আছে কিনা। এরপরে আমরা তাকে এক্সামিন করি, জিনিসগুলো দেখি, কোনো লিম্ফ নোড, লাংস, এগুলো সব দেখি, এনিমিক কেনার দেখার পরে আমরা তাকে কিছু ইনভেস্টিগেশন দিই। সেই ইনভেস্টিগেশন মধ্যে বেসিক কিছু জিনিস থাকে, তাকে একটু মার্কার গুলো করতে দিই। এপিথেলিয়াল ওভারিয়ান টিউমার একটা C125 একটা মার্কার করতে দিই। এই পেশেন্টকে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দিই, সিরাম ক্রিয়েটিনিন, জিপিটি এবং চেস্ট এক্স রে, আল্ট্রাসাউন্ড, অ্যাবডোমেন। এই রিপোর্ট গুলো যদি ভালো থাকে তাহলে তাকে আমরা এইভাবে পেশেন্টকে ফলো আপ করি। এখন সব পেশেন্টকে ওভারিয়ান ম্যালিগনেন্সি সব পেশেন্টকে কি আমরা অপারেশন করতে পারবো? শুরুতে আসলে না, পারবো না। ধরেন এরকম একটা সিনারিও যে একটা 45 ইয়ার্স অথবা 50 ইয়ার্স ওল্ড লেডি কেম টু দ্য আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্টে আসছে। আসার পরে পেশেন্ট প্রেজেন্ট আমাদের কাছে কোনো হিউজ অ্যাবডোমিনাল ডিস্টেনশন, রেসপিরেটরি ডিস্ট্রেস, সিভিয়ার হচ্ছে তার লেগ ইডিমা, এবং পেশেন্টের একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে আসছে। সেই রিপোর্টে পার্টলি সলিড সিস্টিক ম্যাস অকুপাইং দ্য হোল অ্যাবডোমেন, এবং তার C125 নিয়ে আসছে 7,500। এরকম সিনারিওতে যদি নিয়ে আসে পেশেন্ট একদম ক্যাকেকটিক বা কোনো কিছু, এই পেশেন্টকে অপারেশন করলে আসলে আমরা প্রথম কথা হচ্ছে পেশেন্টকে, ওই যে প্রথমে একটা ডিসকাস করলাম যে ইকক পারফরমেন্স স্ট্যাটাস, একটা পেশেন্টকে অপারেশন করতে হলে, একটা অপারেশন তো শুধু অপারেশন, একটা পেশেন্টকে অপারেশন করতে হলে ওই পেশেন্টকে আসলে আমরা অপারেশনের জন্য ফিট করতে হবে। পেশেন্টটা অপারেশনটা নিতে পারবে কিনা সেটাও আমাকে ক্যাপাসিটিটা দেখতে হবে। তাই আমি পেশেন্টকে অপারেশন করার জন্য টেবিলে তুললাম, অপারেশন করে পেশেন্ট টেবিলেই মারা গেল। তাহলে ফর দা আমার পেশেন্ট ফিটনেস এর কোনো কিছু ইনভেস্টিগেশন লাগবে, যেটা অন্য কিছু থেকে আলাদা। তাহলে কি ইনভেস্টিগেশন গুলো আমার করা লাগবে একটা পেশেন্টের? প্রথমে তো আমরা ডায়াগনোসিসের জন্য মার্কার গুলো করি, সিটি স্ক্যান করি, আল্ট্রাসাউন্ড করি, এমআরআই করি। ফিটনেস এর জন্য তাহলে আমরা কি কি করি? ফিটনেস এর জন্য তার ব্লাড গ্রুপিং লাগবে, একটা তার সিবিসি লাগবে, তার এনিমিক হলে ব্লাড কারেকশন করে দিতে হবে। এরপর তার ব্লাড সুগার করবো, ব্লাড সুগার করার পরে যদি এমন দেখা যায় যে তার কোমরবিডিটি গুলো আছে, মানে ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিয়াক ডিজিজ, কারণ পেশেন্ট গুলা বয়স্ক হয়, তাদের এগুলো বেশি থাকে, এগুলো সবকিছু আমার ইভালুয়েশন করতে হবে। এটা ছাড়া ম্যালিগনেন্সির ক্ষেত্রে আমরা এক্সট্রা কিছু করা হয়, সিরাম অ্যালবুমিন। দিস ইজ দা মানে সিরাম অ্যালবুমিন এমন একটা জিনিস যে অ্যালবুমিন যদি কিছু কম থাকে তাহলে পরে অপারেশন করার পরে জোড়া লাগবে না। তাহলে সিরাম অ্যালবুমিন যদি কম থাকে বাইরে থেকে অ্যালবুমিন দিতে হবে। অধিকাংশ ম্যালিগনেন্সির পেশেন্ট গুলা কোয়াগুলেশন প্রোফাইল অল্টার্ড হয়, যার জন্য আমার এখানে পিটিটি করে নিতে হবে, সিরাম ইলেকট্রোলাইট করে নিতে হবে, যেটা ইন জেনারেল নর্মাল একটা গাইনি পেশেন্টের হিস্টেক্টমি করার সময় আমরা কোয়াগুলেশন প্রোফাইল কখনোই করাই না। কিন্তু এদের ক্ষেত্রে অ্যালবুমিন আমরা দেখি না, কিন্তু এদের ক্ষেত্রে অবশ্যই আমাকে দেখতে হবে। তার মানে হোয়াট আর দ্য ফিটনেস ইনভেস্টিগেশন। তাহলে এগুলা করার পরে আমি করলাম, পরে দেখলাম হিউজ অ্যাসাইটিস আছে, আমার পেশেন্ট মানে অপারেশন করতে গেলে মারা যাবে। তখন আমার কাজ কি করতে হবে? হ্যাঁ, আমি এটা সাসপেক্ট
সাসপেক্ট করেছি যে দিস ইজ এ কেস অফ ম্যালিগনেন্সি, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে ওকে স্টেবল করা, ওর এই অ্যাসাইটিস গুলো কমানো, দেন ওকে অপারেশন করা। সেইটা করার জন্য আমাকে করতে হবে পেশেন্টের যে ওভারিয়ান যে টিস্যুটা আছে সেই টিস্যুটা থেকে আমার কোর বায়োপসি নিতে হবে। কোর বায়োপসি মানে ওখান থেকে এফএনএসি করা যায়, কোর বায়োপসি করা যায়, অথবা অ্যাসাইটিস থাকলে অ্যাসাইটিক ফ্লুইডটা নিয়ে যদি ম্যালিগনেন্স সেল আসে, প্রমাণিত হয় দিস ইজ দ্য কেস অফ ওভারিয়ান ম্যালিগনেন্সি, আমরা থ্রু দ্য টিউমার বোর্ডে যাবো, যার পরে টিউমার বোর্ডে প্লেস করার পরে ওকে আমরা কি করবো 2 to 3 সাইকেল নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিব, যেটা দেওয়া হয় প্যাকলি এবং কার্বোপ্লাটিন দিয়ে। দেওয়ার পরে আমার কি লাভ হবে, পেশেন্টটা যখন আমার ধরেন হিউজ একটা অ্যাসাইটিস ছিল, অ্যাসাইটিসটা কমে যাবে, ওমেন্টাল কেক ছিল সেটা রিডিউস হয়ে যাবে, টিউমারটা শ্রিঙ্ক করে যাবে, তাহলে হয়ে গেলে ওর আর্লি স্যাটাইটিটা দূর হয়ে যাবে, ও খেতে পারবে, খেতে পারলে নিউট্রিশনাল স্ট্যাটাসটা ইমপ্রুভ হয়ে যাবে, আমার টিস্যু যে জিনিসগুলো ছোট ছোট হয়ে যাবে। এই যে নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়ার পরে এরপরে আমরা পেশেন্টটাকে কি করব, মানে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হওয়ার পরে আমরা ওকে আবার একটা আলট্রাসাউন্ড এবং সিটি স্ক্যান করাবো এবং মার্কার করাবো। দেখা যাবে মার্কার যেটা 7,000 ছিল সেটা কমে চলে আসছে, হয়তো 700 চলে আসছে। আলট্রাসাউন্ডে আগে যে অ্যাসাইটিস ছিল সেটা নাই, টিউমারটাও ছোট, রিডিউস হয়ে গেছে, সিটি স্ক্যানেও সেম। তার মানে কি আমার এখন অপারেশন যোগ্য আসলে হয়েছে। তখন আমরা এই পেশেন্টকে কি করব, যে অপারেশনটা করব সেই অপারেশনের নাম হচ্ছে ইন্টারভাল ডিবালকিং সার্জারি, IDS। ইন্টারভাল ডিবালকিং সার্জারি কেন, এটাকে আমরা প্রথমে এনএসিটি দিয়েছি, নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়েছি, তারপরে ইমপ্রুভমেন্ট করে ওকে IDS করেছি, করে হিস্টোপ্যাথোলজিতে আমরা পাঠানোর পরে ওখানে হিস্টোপ্যাথোলজি আমাদেরকে বলে দিল তার আর এখানে ক্যান্সার আছে বা নাই। যদি দেখা যায় যে তার গ্রেডটা অনেক বেশি, ক্যান্সারটা আর রয়ে গেছে পারসিস্টেন্টলি বা কোনো কিছু, তখন আমাকে বাকি তাকে 3 সাইকেল কেমোথেরাপি দিতে হবে। দেওয়ার পরে ওই পেশেন্ট গুলো আমাদের কাছে ফলো আপে আসবে। ওভারিয়ান ম্যালিগনেন্সি তাহলে 3টা ফরম্যাটে আমাদের কাছে আসে, একটা আর্লি স্টেজ, একটা লেট স্টেজ, একটা হচ্ছে মানে যেটা হচ্ছে জার্ম সেল টিউমার থাকে, অথবা অপারেবিলিটি আছে কিনা, অথবা ফার্টিলিটি স্প্যারিং দিয়ে বা কোনো কিছু দিয়ে থাকে। এই কনসেপশন কি ক্লিয়ার হলো? আপনাদের এসএকিউ কোশ্চেনে যে কোনো একটা সিনারিও দিয়ে এরকম করে কোশ্চেন আসতে পারে। কনসেপশন ক্লিয়ার হলো আপুরা? একটু বলেন। আচ্ছা, আমরা আরেকটা এসএকিউ কোশ্চেন দেখি। 60 ইয়ার্স a postmenopausal lady, lump in the lower abdomen up to the umbilicus and also a progressive distension of the abdomen. What are the possibilities? How will you evaluate her? How will you manage her? তাহলে দেখেন প্রবাবল কি হতে পারে, ওভারিয়ান ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমার হতে পারে, মিউসিনাসিস অ্যাডিনোমা হতে পারে, মিস সিন্ড্রোম হতে পারে, সিডোমিস হতে পারে, সেকেন্ডারি ওভারিয়ান কার্সিনোমা হতে পারে, টিউবাল নিওপ্লাজম, পায়োমেট্রা, হাইড্রোসাম্পিং, স্টেটোপেটিনাল গ্রোথ হতে পারে, কোলোনিক গ্রোথ হতে পারে, এবং কর্নিক রিটেনশন অফ দ্য ইউরিন আসতে পারে, লিওমা সার্কোমা, ম্যালিগনেন্ট ফর্ম অফ দ্য ইউট্রাইন ফাইব্রয়েড। এখন আসি যে এই পেশেন্টের যেগুলো বললাম যে এরকম যদি সিনারি দেয়া থাকে যে পেশেন্টের পোস্টমেনোপজাল লাম্প ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, আমাকে এখন বলেন তো এই পেশেন্টের আমরা কি অপারেশন করব, অপারেশনের নামটা বলেন। কেউ একজন আমাকে একটু হন, আনমিউট হন, হয়ে নামটা বলেন। এই পেশেন্টকে অপারেশন করতে হলে আপনি কি অপারেশন করবেন? Staging laparotomy with frozen section. গুড, ভেরি গুড, খুবই ভালো। তার মানে আপনার এই মানে আমি এতক্ষণ ধরে যেটা বললাম সেটা বুঝতে পেরেছেন। কারণ হচ্ছে আমার এই পেশেন্টের একটা লাম বলেছি লোয়ার অ্যাবডোমেন আপ টু আমবিলিকাস। সাধারণত পোস্ট মেনোপজালে কি থাকে, ওভারিটা কতটুকু থাকবে, মানে লেস দ্যান 8, একটা লাম্প আছে বলেছি, কিন্তু সেই লাম্পটা প্রোগ্রেসিভ ডিসটেন্স অফ দ্য অ্যাবডোমেন বলেছি, কিন্তু পেশেন্টটা মানে আমি কিন্তু এখানে খুব যে অ্যাডভান্স স্টেজ ইনঅপারেবল সেটা কিন্তু না, তার মানে এটা আর্লি স্টেজ। তার মানে এই পেশেন্টকে যদি এই টিউমারটা বিনাইন হয় তাহলে আমি শুধু টোটাল অ্যাবডোমিনাল সিস্টেম প্যালেটাল সালফেট করে বের হয়ে আসবো। কিন্তু যদি ফ্রোজেনে পজিটিভ বলে, মানে ম্যালিগনেন্সি বলে, তাহলে আমাকে আর কি করতে হবে, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, ম্যালেটাল সালপিঙ্গো ওফরেক্টমি, মাল্টিপল সাইট বায়োপসি নিতে হবে, পেরিটোনিয়াল ওয়াশিং নিতে হবে, পেলভিক প্যারাটিক লিম্ফ নোড ডিসেকশন করতে হবে এবং ওমেন্টেক্টমি করতে হবে। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স বুঝেছেন? আচ্ছা,
ধরেন এই পেশেন্ট আসলো 60 ইয়ার্স এর একটা পেশেন্ট, হিউজ অ্যাবডোমিনাল ডিস্টেনশন নিয়ে আসলো, একটা লোয়ার অ্যাবডোমিনাল ম্যাস আছে, এই পেশেন্টের রেসপিরেটরি ডিস্টেন্স আছে, প্লুরাল ইনফিউশন আছে, ইনগুইনাল লিম্ফ নোড পজিটিভ আছে। হোয়াট আর দ্য স্টেজ অফ দ্য ডিজিজ বলেন? ফোর বি। এই পেশেন্টকে এখন আপনি কি করবেন? হোয়াট আর দ্য মোড অফ ট্রিটমেন্ট? আপনাদের তো কোশ্চেন আসবে মানে এসএকিউতে, হোয়াট আর দ্য মোড অফ ট্রিটমেন্ট? আপনার প্ল্যান কি এই পেশেন্টের? কি করবো আমরা পেশেন্টকে নিয়ে? আপু পেশেন্টটাকে প্রথমে ইভালুয়েট করে দেখবো কি সার্জারির জন্য ফিট কিনা। যদি দেখা যায় যে পেশেন্টের 4B, সেজন্য সার্জারির জন্য ফিট হবে না, তাহলে কি করবেন বলেন? নিওয়াডজুভেন দিয়ে এরপরে পরে নিওয়াডজুভেন আগে কি করতে হবে? নিওয়াডজুভেন আগে কি করতে হবে রেজোনা? আপনি যে নিওয়াডজুভেন দিবেন, কেমোথেরাপিটা দিবেন, কেমোথেরাপি দেওয়ার আগে আপনাকে টিস্যু ডায়াগনোসিস না হলে কি কেমোথেরাপি দিবে কেউ? ক্যান্সার আপনাকে ডায়াগনোসিস করতে হবে, অথবা আপনাকে অ্যাসাইটিক ফ্লুইড ড্র করে সেখান থেকে ম্যালিগন্যান্ট সেল থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমার টিস্যু ডায়াগনোসিস থাকতে হবে। আমাকে প্রমাণ করতে হবে দিস ইজ আ কেস অফ ওভারিয়ান টিউমার। যখন আমি এনএসিডি প্ল্যান করবো, তার মানে কোর বায়োপসি নিতে হবে, অথবা এফএনএসি নিতে হবে, অথবা অ্যাসিডিক ফ্লুইড স্টাডি করতে হবে। তারপর ওই পেশেন্টকে আমরা কি করবো, এগুলো সব রিপোর্ট পাইলাম। রিপোর্ট পাওয়ার পরে একদম ছক করে আঁকায় দেখে লিখবেন। রিপোর্ট পাওয়ার পর পেশেন্টকে থ্রু দ্য টিউমার বোর্ড হতে হবে না, নিজেরা কিছু করতে পারবো না, কারণ কেমোথেরাপি দিবে কি? কেমোথেরাপিতে আমি দিব না, কেমোথেরাপি দিবে হচ্ছে মেডিকেল অনকোলজিস্ট। তার মানে ওকে টিউমার বোর্ডে যেতে হবে, তারপরে ওকে 2-3 সাইকেল কেমোথেরাপি দিতে হবে, ওরা আবার আমাদের কাছে পাঠাবে, আমরা আবার ইভালুয়েশন করে অপারেশনের মতো হলে আমরা অপারেশন করব। ঠিক আছে, কনসিকুয়েন্সটা হচ্ছে এরকম। আচ্ছা, ম্যালিগন্যান্সি যেগুলা সেগুলা পড়ানো শেষ। এখন এটা আমরা এসএকিউ আপনাদের কোশ্চেন দেখি। 60 years old lady admitted in the hospital with the shortness of breath. এই যে তার লস অফ অ্যাপিটাইট, নজিয়া আছে, ওয়েট লস আছে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে, এবং পেশেন্টের শিফটিং ডালনেস আছে, এবং হচ্ছে লেফট অ্যাডেনিক্সাল একটা ম্যাস 20 সেন্টিমিটার। এটা ডায়াগনোসিস শান্ত প্রবাবলি ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমার। এই পেশেন্টের যেটা আমি বললাম সেটা হচ্ছে যে কিভাবে আমি কি কি ইনভেস্টিগেশন করব। দেখেন এই পেশেন্টের এই যে ইনভেস্টিগেশন, সিবিসি, লিভার ফাংশন, রেনাল ফাংশন, থাইরয়েড, কোয়াগুলেশনটা খুব ইম্পর্টেন্ট। সিরাম ইলেকট্রোলাইট, এক্সরে আমরা করবো, পিএভিউ, ইসিজি, C125, সিটি, এমআরআই যেগুলাই করি। বাকিগুলা পেট, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ম্যামোগ্রাফি। এই জিনিসগুলো বলার সময় আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ধরেন আমাদের কাছে এমন একটা পেশেন্ট আসলো বায়োল্যাটারাল ওভারিয়ান টিউমার নিয়ে। পেশেন্টের বায়োল্যাটারাল ওভারিয়ান টিউমার যখন নিয়ে আসবে, তখন সাধারণত আমরা চিন্তা করি বায়োল্যাটারাল ওভারিয়ান টিউমার প্রাইমারি নাকি মেটাস্টেটিক। মেটাস্টেটিক মানে হচ্ছে ও অন্য কোথাও প্রাইমারি সাইট, যেমন সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে কোলন 40%, কোলোনোস্টোমা ওদের, তারপরে আসে ব্রেস্ট 30%, তারপরে আসে এন্ডোমেট্রিয়াম 20%, তারপরে আসে বাকিগুলা অ্যাপেন্ডিক্স, তারপরে হচ্ছে প্যানক্রিয়াস, এগুলো হচ্ছে বাকি, গল ব্লাডার, এগুলো থেকে বাকি পার্সেন্ট আছে। তাহলে যখন আমার বায়োল্যাটারাল ওভারিয়ান টিউমার আসবে, তখন আমার ইভালুয়েশনটা কি হবে? পেশেন্টকে অবশ্যই আমাকে একটা আপার জিআইটি দেখতে হবে, একটা লোয়ার জিআইটি দেখতে হবে। তাহলে আপার জিআইটি আমরা কি দিয়ে দেখি? এন্ডোস্কোপি দিয়ে দেখি, কোলোনোস্কোপি দিয়ে দেখি, ব্রেস্টের জন্য একটা ম্যামোগ্রাফি করি। এন্ডোমেট্রিয়াম থিকনেস দেখার জন্য আমরা একটা কি করবো? ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করি। এইগুলাই হচ্ছে আপনার এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, মেমোগ্রাফি এবং হচ্ছে টিভিএস। এগুলা করে আমার যে পেশেন্টের এটা মেটাস্টেটিক কিনা সেকেন্ডারি কিনা সেটা আমাকে দেখে নিতে হবে। এখন তাহলে একটা সেকেন্ডারি মানে মেটাস্টেটিক ওভারিয়ান টিউমারের ক্যারেক্টারিস্টিক্স কি হবে? ও তো আসলো এগুলা থেকে ক্যারেক্টারিস্টিক্স এটাকে আমরা দেখে বলতে পারবো ক্যারেক্টারিস্টিক্স কি হবে বা কেমন হবে। সাধারণত প্রাইমারি ওভারিয়ান টিউমার গুলো অনেক বড় হয়, মিলি 10 সেন্টিমিটার বেশি হয়। কিন্তু যদি মেটাস্টেটিক হয়, মানে ধরেন একটা স্টোমাক থেকে এসে ওভারির উপর ডিপোজিট হয়, তাহলে দেখা যায় সেটা হচ্ছে লেস দ্যান 10 সেন্টিমিটার হয়, স্মুথ হয় বাট অসিলেটেড হয়, সারাউন্ডিং কোনো একটা ওরকম অ্যাডহেশন থাকে না।
তারা হচ্ছে রিপ্রেজেন্ট করে দিস ইজ এ কেস অফ সেকেন্ডারি ওভারিয়ান টিউমার, মানে অন্য কোথাও থেকে এই ওভারিতে ইনভলভ হয়েছে। তাহলে তাদের ট্রিটমেন্টটা কি হবে? প্রাইমারি সাইটের ট্রিটমেন্টের সাথে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, বাইলেটারাল সালপিং ওভারেক্টমি হবে। এগুলো ইনভেস্টিগেশন করলে হিস্টোপ্যাথোলজিতে পাঠালে এটা কি আসবে? সিগনেট রিং সেল আসবে, সিগনেট রিং সেল আসবে। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আপনার মেটাস্ট্যাটিক ওভারিয়ান কার্সিনোমা। আচ্ছা, এটা বলা হয়ে গেছে আপনাদের প্রোটেক্টিভ ফ্যাক্টর কোনগুলা, স্প্রেড করে কিভাবে ম্যালিগন্যান্ট সেল। এটা হচ্ছে ট্রান্সসেলুমিক, লিম্ফেটিক, ডিরেক্ট এবং হেমাটোজেনাস। যে হেমাটোজেনাসের মাধ্যমে কিভাবে করে, সেই হেমাটোজেনাস হলে, লিম্ফেটিক হলে যে ভার্কোজ স্ট্রেড হয়, এগুলো একটু দেখে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, টাইপ অফ ওভারিয়ান কার্সিনোমা এটা আমি বলেছি, জার্ম সেল বলেছি, সেক্স স্পট বলেছি, মেটাস্ট্যাটিক বলেছি, হেরিডিটারি বলেছি। ট্রিটমেন্ট অপশন বলা হয়ে গেছে, আজকে আপনাদের লাগবে না। এখন আমরা একটু বিনাইনটা একটু দেখবো, আপনাদের বিনাইন থেকে কিছু কোশ্চেন আসে। বিনাইনের সবচেয়ে বেশি আপনাদের যে কোশ্চেন, মানে যে পোর্শনটা করতে হবে, ডারময়েড, খুব ইম্পর্টেন্ট। ডারময়েড, বর্ডার লাইন ওভারিয়ান টিউমার, এই দুইটা থেকে এসআইকিউ কোশ্চেন আসবেই। হ্যাঁ, তাহলে ডারময়েডের মধ্যে একটা ডারময়েডের ক্যারেক্টারিস্টিক্স আসলে কি হবে, বা ডারময়েড কে আমরা কি বলতেছি, ডারময়েড নিয়ে আমাদের এত টেনশন কিসের জন্য? ডারময়েডের মানে এটা থেকে আপনাদের সিঙ্গেল বেস্ট অ্যান্সার যেটা আসে ডারময়েডের থেকে, যে এটা মেনলি একটা জার্ম সেল, ডারময়েডটা জার্ম সেল টিউমার। 40% অফ অল ওভারিয়ান টিউমারের, দেখেন এটা ওভারিয়ান টিউমার যত টাইপ আছে তার মধ্যে 40% থাকে। বায়োল্যাটারাল হয় 15 থেকে 20%, কন্টেন দ্য এলিমেন্ট অফ দ্য 3 জার্ম লেয়ার, মেনি কন্টেন দ্য থাইরয়েড টিস্যু, যেটাকে স্ট্রোমা ওভারি বলা হয়। সিমটোমেটিক 50%, টর্শন 15 থেকে 20% এবং ডিস্ক অফ ম্যালিগনেন্সি 1 থেকে 2%। এই যে মানে ডারময়েডের ফিচার গুলা যেটা বললাম, যে এই যে ডারময়েড সেলের যে ফিচার গুলো বললাম, এই যে ছকটা, এই ছকের মধ্যে 1 2 3 4 5 6 7 8, এটা খাতায় লিখে লিখে পড়বেন। খাতায় লিখে লিখে পড়লে আপনাদের সিঙ্গেল বেস অ্যান্সার কমন পাবেন। এখান থেকে 5টা স্ট্রিম তুলে দেওয়া হবে, যে কোনো একটা স্ট্রিমকে উল্টা করে দেওয়া হবে, যে সিমটোমেটিক অথবা রিস্ক অফ ম্যালিগনেন্সি ইজ হাই 40%, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট, এরকম করে দেওয়া হবে। ডারময়েড না পড়ে পরীক্ষার হলে কেউ যাবেন না। এখান থেকে আপনার এসবিএ এবং অথবা সিঙ্গেল বেস্ট অ্যান্সার আসবেই। আচ্ছা, একটা ওভারিয়ান টিউমারের মানে এই যে প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলা কেন হয়েছে, বা একটা ওভারিয়ান টিউমার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে আসছে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, যেটাকে আমরা টর্শন অফ দ্য ওভারিয়ান টিউমার বলি। সেটার কারণ হচ্ছে ট্রমা হতে পারে, ভায়োলেন্ট ফিজিক্যাল মুভমেন্ট হতে পারে, কন্ট্রাকশন অফ দ্য প্রেগনেন্ট ইউটারাস হতে পারে, পালপেশন অফ দ্য পেলভিক মেজর ভেসেল হতে পারে, এবং ইন্টেস্টাইনাল পেরিস্টালসিস হতে পারে। আচ্ছা, যখন আমার ওভারিয়ান টিউমারটা হয়ে যায় বা ওভারিয়ান টিউমারটা ফর্ম হয়, সেটা কিছু পেডিকেল হয়, ল্যাটারালি কিছু স্ট্রাকচার থাকে, মিডিয়ালি থাকে, মিডিল থাকে। ল্যাটারালি থাকে আইপি মানে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট, যেটার মধ্যে ওভারিয়ান ভেসেল গুলো থাকে, নার্ভ থাকে, লিম্ফেটিক থাকে। মিডিয়ালি থাকে হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট, মিডিয়াল এন্ড অফ দ্য ফেলোপিয়ান টিউব এবং মেজোসাবনিক্স। আর মিডিলে থাকে হচ্ছে ব্রড লিগামেন্ট। এই স্ট্রাকচারটা জানতেই হবে, এটা দিয়ে কোশ্চেন আসবে। আচ্ছা, কমন অফ দ্য টর্শন দ্য ওভারিয়ান টিউমার, সাধারণত কমন দেখেন, কমন ইন ডারময়েড আর সিম্পল সেরাস সিস্ট। এই যে ডারময়েডটা বললাম না, ডারময়েডটা কমনলি টর্শন হয়ে যায়, পার্শিয়াল অ্যাক্সিয়াল রোটেশন ফলোড বাই কমপ্লিট টর্শন হয়। অ্যাকুইট হাইপোগ্যাস্ট্রিক পেইন উইথ এ লাম থাকে, জেনারেল কন্ডিশন রিমেন আনএফেক্টেড, অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলে টেন্স সিস্টিক একটা আপনার টিউমার পাওয়া যায়, হাইপোগ্যাস্ট্রিয়াম থেকে অ্যারাইজ করে। পেলভিক এক্সামিনেশন করলে মাস ইজ সেপারেটেড ফ্রম দ্য ইউট্রাস। আর ট্রিটমেন্ট হচ্ছে কনজারভেটিভ, যদি একদম নেক্রোস্ট হয়ে যায় সেক্ষেত্রে সিস্টেক্টমি অথবা ওভারেক্টমি অথবা অন্যদিকে সালপিং ওভারেক্টমি করে আসতে হয়। ডারময়েড গুলো ল্যাপারোটমি অথবা ল্যাপারোস্কোপি করে চলে আসে। আমি 3টা ছক পরপর দেখাবো, দেখেন এই 3টা ছক, যে একটা পেশেন্টের বিনাইন অর ম্যালিগনেন্ট, এইটা আমি ক্যারেক্টারিস্টিক্স কিভাবে বুঝবো পার অপারেটিভে। আমি অপারেশন খুললাম, খুলে একটা পেশেন্টকে কিভাবে বুঝবো যে এটা বিনাইন আর ম্যালিগনেন্ট। যদি বিনাইন হয় অ্যাসাইটিস থাকবে না, কোনো এক্সোফাইটিক গ্রোথ থাকবে না, অ্যাডিশন থাকবে না, পেটুনাল নোডুল থাকবে না, মেটাস্ট্যাটিক ডিপোজিট থাকবে না, এবং যদি কাটি তাহলে সিস্ট বের হবে। ম্যালিগনেন্স থাকলে অ্যাসাইটিস থাকবে, মেইনলি হেমোরেজিক, এক্সোফাইটিক
আপনার হচ্ছে গ্রোথটা প্রেজেন্ট থাকবে, অ্যাডহেশন থাকবে, বাউল এবং ব্লাডারের সাথে পেরিটোনিয়ামের সাথে একদম সিলড হয়ে, সিগময়েডের সাথে কোলনের সাথে সিলড হয়ে একদম ঢুকে ইয়ে থাকে। খুব ডিফিকাল্ট এর জন্য যে আপনার ওখানে সেপারেট করে আসতে হয় যে ইউরেটার কেটে ফেলা হলো কিনা। এরপরে হচ্ছে পেরিটোনাল নোডুল গুলা থাকে, সিডলিং থাকে, এবং কাটলে পার্টলি সলিড পার্টলি সিস্টিক কি হবে, আপনার হচ্ছে হিমোরেজিক মানে কম্পোনেন্ট পাওয়া যাবে। এরপরে দেখেন ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 25% ওভারিয়ান ক্যান্সারের হেরিডিটারি মিউটেশন হচ্ছে BRCA1 এর রেসপন্সিবল ফর 50% এবং 2 রেসপন্সিবল ফর 25% অফ হেরিটেড ওভারিয়ান ক্যান্সার, যেটা হচ্ছে P53 মিউটেশন দেখা যায় হচ্ছে 100% এর ক্ষেত্রে। হাই গ্রেড সেরাস ওভারিয়ান ক্যান্সার আর কমনলি অ্যাসোসিয়েটেড P53 মিউটেশন। তাহলে BRCA1 এবং 2 পার্সেন্টেজ মানে কত ফ্যামিলিয়ালের জন্য, এটা আপনাকে সিঙ্গেল বেস্ট অ্যান্সারের কোশ্চেন। বিরুল এমরুল এটা আমি বলে দিচ্ছি আর বলছি না। আচ্ছা, এইটা মোটামুটি আমাদের ওভারিয়ান ম্যালিগনেন্সি থেকে যতটুকু আপনাদের পরীক্ষাতে আসে। এখন আপনাদের নিজেদেরকে একদম এই আমি যে গুলাতে টিপস দিয়ে দিলাম, যে কথাগুলো আমি বলে দিলাম, কিছু ডিসকাশন করে দিছি, আপনাদের যেহেতু লং কোশ্চেন নাই, SAQ এবং শর্ট কোশ্চেন গুলো এভাবে আপনারা মানে পড়ে ফেলতে হবে। আপনাদের কিছু জানার আছে বলেন তো? কেউ কিছু জানতে চান? না হলে আমি ম্যালিগন্যান্ট তো পড়ালেন, তো বিনাইন থেকে বললেন যে ডার্ময়েড আর হচ্ছে বর্ডার লাইনটা পড়তে। হ্যাঁ, বর্ডার লাইনের ক্যারেক্টারিস্টিক্স পড়াই নাই, বর্ডার লাইনটা বলে দিচ্ছি। একটা পেশেন্ট বর্ডার লাইন কখন বলা হয়, যে এটা বোঝা যাচ্ছে না, বর্ডার লাইন কখন বলে বলেন তো? ফ্রোজেনটা যখন আমরা পাঠাই, ওরা ঠিক মতো বুঝতে পারে না এটা বিনাইন নাকি। সাধারণত এটা ক্যারেক্টারিস্টিক্স কি হয়, সাধারণত দেখা যায় 10 থেকে 20% অফ এপিথেলিয়াল ম্যালিগনেন্সির মধ্যে হয়। টিউমার গুলা হচ্ছে ইন্টারমিডিয়েট নেচারে হয়, পজিটিভ মানে বিনাইন হতে পারে, ম্যালিগনেন্ট হতে পারে, সেটা কনফার্ম করা হয় ফাইনাল হিস্টোপ্যাথোলজি রিপোর্টের মাধ্যমে। এখানে মাইক্রোস্কোপিতে প্যাপিলারি কিছু প্রজেকশন থাকে, স্ট্রেইফিকেশন থাকে, এপিথেলিয়াল প্লিওমরফিজম থাকে, প্যাপিলারি প্রজেকশন, এক্সটার্নাল সার্ফেস থাকে, ডিটাচড অফ দ্য সেলুলার ক্লাস্টার থাকে, ইনটেন্স মাইটোটিক অ্যাক্টিভিটিটা বাড়ে, প্রেজেন্স অফ দ্য নিউক্লিয়ার এটিপিয়া থাকে, কিন্তু একটা জিনিস থাকে না, যার জন্য সে বর্ডার লাইন, সেটা হচ্ছে নো ইনভেশন অফ স্ট্রোমাল টিস্যু। ওভারিয়ান স্ট্রোমা মানে ওভারিয়ান স্ট্রোমাকে ইনভেট করে না। ওকে, এই একটা ক্যারেক্টারিস্টিক সিঙ্গেল বেস্ট অ্যান্সার আসতে পারে, অথবা SAQ আসতে পারে যে কোন ক্যারেক্টারটার জন্য দ্যার ইজ নো ইনভেশন অফ স্ট্রোমা। ওর অনেক কিছুই আছে যেটা ম্যালিগনেন্সের মতো, কিন্তু ও এখনো ইনভেট করে না স্ট্রোমাতে, যার জন্য বর্ডার লাইন। এরকম যদি হয়, সাধারণত ইয়াঙ্গার এজ গ্রুপটাই থাকে এবং এটা প্রগনোসিসটা ভালো হয়, হ্যাঁ, ওই পেশেন্ট গুলা। তাহলে ট্রিটমেন্টটা কি, আমার অবজেক্টিভ কি থাকবে? সার্জারিটা হচ্ছে কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস, ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি। যদি আমার বর্ডার লাইন বলে, যদি আমরা ফার্টিলিটি মানে আমার পেশেন্ট মানে হিস্টোপ্যাথোলজিতে ফ্রোজেনে বললো বর্ডার লাইন, তাহলে যদি আমার ফার্টিলিটি স্পেয়ার থাকে মানে ফার্টিলিটি কনসার্ন থাকে, ওই পেশেন্টের বাচ্চা নিতে হবে, তাহলে আমি ইউনিলেটারাল সালপিঙ্গোফ্লেক্টমি করে আসবো, মাল্টিপল সাইট বায়োপসি নিয়ে আসবো। যদি আমার ফার্টিলিটি কনসার্ন না থাকে, পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট থাকে, পেশেন্টের বয়স বেশি থাকে, তখন আমরা ওকে কমপ্লিট সার্জারি করে আসি, পেরিটোনাল ওয়াশিং নিয়ে সবকিছু নিয়ে আমরা একটু করে আসি। এবং ওটা আপনি ল্যাপারোটমি ল্যাপারোস্কোপি দুই ভাবেই করা যায়। ম্যালিগনেন্সি সাধারণত ল্যাপারোস্কোপি ইনহিবিট করে, বাট বর্ডার লাইনের ক্ষেত্রে আপনি ল্যাপারোস্কোপি করতে পারবেন। এটা এটাই হচ্ছে বর্ডার লাইনের মানে মোটামুটি এইটুকু জানলে বর্ডার লাইন থেকে হয়ে যাবে। আর বিনাইন ওভারিয়ান টিউমারের মধ্যে যে আপনাদের সেরাস সিস্ট অ্যাডিনোমা, মিউসিনাস সিস্ট অ্যাডিনোমা, দুইটা ছক দেওয়া আছে, সেই ছকটা পড়বেন। মিস সিনড্রোম কি, সিডোমিস সিনড্রোম কি, স্ট্রোমা ওভারি কি, এগুলো আপনারা নিজেরা একটু পড়ে নেবেন। এই চ্যাপ্টারটা হচ্ছে 22 নাম্বার চ্যাপ্টার, দত্তে 22 নাম্বার চ্যাপ্টার, সরি 21। বিনাইন ওভারিয়ান টিউমারটা হচ্ছে 21 নাম্বার চ্যাপ্টার, ঠিক আছে? এই চ্যাপ্টারটা পড়ে আপুরা তারপরে হচ্ছে আপনার ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমার যেটা, সেই চ্যাপ্টারে যাবেন, ঠিক আছে? এখন আমরা তাহলে একটু এন্ডোমেট্রিয়ামটা দেখি। হ্যাঁ, ওভারি থেকে কারোর কোনো কোশ্চেন আছে নাকি একটু বলেন। হাত তুলছে কোন কে জানো? হ্যালো, জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম।
আচ্ছা, এখন আমরা হ্যাঁ আপুরা, এখন আমরা শুরু করবো যেটা, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার সাথে আপনাদের পোস্ট মেনোপোজাল ব্লিডিং দুটো একসাথে চলে আসবে। সাধারণত এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাটা বলে আমি একটু পোস্ট মেনোপোজাল ব্লিডিংটা এরপরে হচ্ছে ডিসকাস করব। সাধারণত দেখা যায় যে এই যে ক্যান্সার বা এগুলার কিছু স্ট্যাটিক্স থাকে। দেখেন আমি এখানে বলেছি যে গ্লোবোক্যান 2020, এই স্টেজিং গুলা, এই গ্লোবোক্যান ওরা একটা স্ট্যাটিক্স দেয় যে সে কত নাম্বারে আছে, কতজন পেশেন্ট এই রিলেটেড পেশেন্ট আছে, কতজন এই রিলেটেড পেশেন্ট। আপনাদের এখান থেকেও কিন্তু কোশ্চেন দিয়ে দেয়, একটা দুটা কোশ্চেন মিড টার্ম যেহেতু। এটা ছাড়া ফিগর এরও স্টেজিং আছে। এবং এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা এখন এত মানে অ্যাডভান্স স্টেজে চলে গেছে, ডায়াগনোসিস পর্যায়ে, যেটাকে মলিকুলার স্টেজিং আছে। আপনাদের ওগুলো সম্পর্কে একটু একটু জানতে হবে, কারণ আপনাদের যেহেতু রিটেন কোশ্চেন আসে না ওরকম, কিন্তু এসে কিউ ছোট ছোট করে সব কাজ করতে হবে। তাহলে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার যদি আমরা গ্লোবোকনের 2020-এর কথা চিন্তা করি, যেটা কর্পাস ইউট্রি মানে হচ্ছে এন্ডোমেট্রিয়াল মানে জরায়ুর যে ক্যান্সার, জরায়ু মুখ না, জরায়ুর যে ক্যান্সার, সেইটাতে হচ্ছে র্যাঙ্ক যেটা, সেটা হচ্ছে 6th অফ দ্য ডেন্টাল ক্যান্সার। হ্যাঁ, মোস্টলি। আর বাংলাদেশে যদি ধরা হয় র্যাঙ্কের মধ্যে, তাহলে 23 ইনসিডেন্সের ক্ষেত্রে সেটা চলে আসে। দেখেন গ্লোবোক্যানের এস্টিমেটেড ইনসিডেন্স মর্টালিটি ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায় যে 185টা ক্যান্সারের মধ্যে মানে এরা ফিমেলদের জন্য সবচেয়ে বেশি ব্রেস্ট, একদম ব্রেস্টটা হচ্ছে সবার চেয়ে বেশি, সবচেয়ে বেশি ব্রেস্ট। এরপর হচ্ছে কোলোরেক্টাল, তারপর লাংস, তারপর হচ্ছে সার্ভিক্স, এরকম করে আস্তে আস্তে এটাতে চলে আসতেছে। আপনাদের একটা কোশ্চেন আসছিল পরীক্ষাতে যে হোয়াট আর দ্য মোস্ট কমন ক্যান্সার, সবচেয়ে বেশি ক্যান্সার মানে প্রেগনেন্সিতে হয়। আসলে প্রেগনেন্সিতে না, ফিমেলদেরই বেশি হয়, সেটা হচ্ছে ব্রেস্ট। আচ্ছা, তাহলে এই এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার জন্য আমার রিস্ক ফ্যাক্টর গুলা কি কি, কোন কোন পেশেন্টের ক্ষেত্রে আমার এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাটা বেশি হবে। এখানে আমাদের সবার আগে একটা জিনিস বলি, কর্পাস ক্যান্সার সিন্ড্রোম নামে একটা টার্ম আছে, সেটা হচ্ছে ওবেস, ডায়াবেটিক, হাইপারটেনসিভ। এই 3 ক্যাটাগরির মানুষ ফিমেলদের এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাটা বেশি হয়, যার জন্য এটাকে আমরা কর্পাস ক্যান্সার সিন্ড্রোম বলি। এটা আপনাদের একটা single based answer a question, what are the following is not cancer corpus cancer syndrome। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর মধ্যে তাহলে কি কি আছে দেখেন, আর্লি মেনার্কি, লেট মেনোপোজ, ওবেসিটি, নালিপ্যারিটি, ইনফার্টিলিটি, পিসিওস। যদি পেশেন্টের বয়স 40 এর বেশি হয়, তার মানে কি 40 এর কম হলে কি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয় না? হয়, তাদের ক্ষেত্রে হয় 5%। যারা ককেশিয়ান আছে, ট্রিটমেন্ট উইথ ট্যামোক্সিফিন আফটার ব্রেস্ট সার্জারি, যাদের স্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি পায়, যাদের হাই এনিম্যাল ফ্যাট, যারা খায় মাংস মানে প্রোটিন জাতীয় বেশি খায়, টাইপ 2 ডায়াবেটিস, এবং ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য ওই যে HNPCC যেটাতে 12% হতে পারে, সেটার ক্ষেত্রে প্রায় যারা অন্য কোনো ক্যান্সারের জন্য রেডিওথেরাপি পেয়েছে, ধরেন একটা জ্বরের মুখের ক্যান্সারের জন্য সে রেডিওথেরাপি পেয়েছে, সেখান থেকেও কিন্তু তার এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয়তো 10 বছর পরে ডেভেলপ করে, আর হ্যাজ হিস্ট্রি অফ দ্য হাইপারপ্লেশিয়া ইন দ্য পাস্ট, মানে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া ছিল। এগুলা হচ্ছে তার রিস্ক ফ্যাক্টর, মানে এগুলো থাকলে তার সম্ভাবনা থাকে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার। তাহলে প্রোটেক্টিভ ফ্যাক্টর কি? প্রোজেস্টেরন যদি ইউজ করা হয়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, মাল্টিপ্যারিটি ব্রেস্ট ফিডিং, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তারপর মেইনটেন্স অফ আইডিয়াল বডি ওয়েট, তারপর হচ্ছে কন্ট্রোল অফ দ্য অ্যাসোসিয়েটেড ডিসঅর্ডার যেমন থাইরয়েড, ডায়াবেটিস, এইগুলা, ট্রিটমেন্ট অফ দ্য এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া। যদি সার্জিক্যাল প্রোফাইল্যাক্সিস, কারোর ব্রেস্ট কার্সিনোমা আছে, BRCA 1-2 পজিটিভ আছে, তার সালপিঙ্গো রিডিউসিং টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি বা সালপিঙ্গো ফ্রেক্টমি করে ফেললে তার ওভারিয়ান কার্সিনোমার পোর্শন কমে যাবে, তার এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার পোর্শন কমে যাবে। স্ক্রিনিং অফ দ্য হাই রিস্ক ওমেন কারা, এবং সিগারেট স্মোকিং। সিগারেট স্মোকিং এর জন্য প্রোটেক্টিভ, সিগারেট স্মোকিং হচ্ছে এন্ডোমেট্রিওসিসের জন্য প্রোটেক্টিভ। এখন আসেন যে এই এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার, ওভারিয়ান কার্সিনোমার মতো দুইটা টাইপ আছে, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 যাদেরকে বলছি তারা স্ট্রোজেন রিলেটেড, যেটা এন্ডোমেট্রয়েড টাইপ। টাইপ 2 যারা, তারা হচ্ছে নন স্ট্রোজেন রিলেটেড, এবং এটা হচ্ছে নন এন্ডোমেট্রয়েড, এবং যাদের স্ট্রোজেন নাই, এরা খারাপ। টাইপ 2 অল টাইম খারাপ, টাইপ 1 অল টাইম ভালো, সেটা ওভারির হোক অথবা এন্ডোমেট্রিয়ামের হোক। তাহলে এই টাইপ 1 এবং টাইপ 2 এটা আসলে আমরা কিভাবে ভাগ করেছি বা কিভাবে দেখেছি? সাধারণত দেখা যায় যে যারা টাইপ 1 তারা ওবেস থাকে, ইনফার্টিলিটি থাকে, নালিপ্যারিটি থাকে,
অ্যাভারেজ এজ থাকে 63 মধ্যে, ডায়াবেটিক হয়, হাইপারটেনসিভ হয়, এন্ডোমেট্রিয়াল ইন্টারপিচুলার নিওপ্লাসিয়া থাকে, লো গ্রেড হয়, আর্লি স্টেজ হয় 70%, এখানেও প্রগনোসিসটা ভালো হয়, লোকাল রিকারেন্স কম হয় এবং ওই পেশেন্ট গুলা সাধারণত দেখা যায় 80 থেকে 85% ক্ষেত্রে বেঁচে থাকে, 5 ইয়ার সার্ভাইভাল রেটটা খুব ভালো। টাইপ 2 যেটা, সেটা হচ্ছে এটা খারাপ, এটা দেখা যায় চিকন মানুষদের হয়। আমরা তো শান্ত বলছি ডায়াবেটিস, হাইপারটেনসিভ, ওবেস তাদের হলে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হাই রিস্ক, কিন্তু তার মানে কি শুকনা মানুষের হয় না? হয়। দেখেন যাদের লিন, স্কিনি, থিন, তাদের ক্ষেত্রে টাইপ 2টা হয় এবং টাইপ 2টা এভারেজ এজটা একটু বেশি হয়, 67 এর মতো, এবং তাদের হাই গ্রেড পাওয়া যায়, অ্যাডভান্স স্টেজে পাওয়া যায়, মোর অ্যাগ্রেসিভ হয় এবং তার পুরো পেটের মধ্যে ছড়ানো থাকে এবং 5 ইয়ার সার্ভাইভাল রেটটা হচ্ছে 53% হয়ে যায়। তাহলে এই টাইপ 1 এবং টাইপ 2 মধ্যে অল টাইম আমরা এটা মনে রাখবো, যারা টাইপ 2 তে থাকে তারা ভালো থাকে, যারা টাইপ 1 এ থাকে, সরি টাইপ 1 এ থাকে তারা ভালো থাকে, যারা টাইপ 2 তে থাকে তারা হচ্ছে আপনার সবসময় প্রগনোসিস খারাপ থাকে। এখন আসেন এই যে টাইপ 1 টাইপ 2 বললাম, যেমন ওখানে টাইপ 1 আমরা বলেছিলাম, একটা কথা বলছিলাম যে ওখানের মধ্যে একটা স্টিক লিশনের কথা বলেছিলাম ওভারিতে, যার P50 মিউটেশন থাকে। আর টাইপ 1 যেটা, সেটা হচ্ছে বলেছিলাম বিএফ, কেরাস, এগুলো যেটা ভালো। এখানেও দেখেন টাইপ 2 যারা, তারা P53 স্ট্রংলি পজিটিভ, ERPR নেগেটিভ। যারা টাইপ 1 তাদের P53 নেগেটিভ, ERPR পজিটিভ। এখানে KI67, লো গ্রেড এক্সপ্রেশন, এগুলো আপনাদের একটু জানতে হবে, কারণ এগুলা মলিকুলার ক্লাসিফিকেশনে চলে আসছে। এর মধ্যে এই নামগুলা, এই যে P10, কোল, MLH1, HER2, P53, এইগুলার পার্সেন্টেজ মুখস্থ করার দরকার নেই, কিন্তু নামগুলা জানতে হবে। যারা টাইপ 2 তাদের ক্ষেত্রে এই যে P53 এটা খারাপ, এবং তাদের ক্ষেত্রে দেখা যায় HER2 ওভার এক্সপ্রেশন থাকে। P53 দেখেন 90% এবং HER2, এই দুইটা খারাপ। এই দুইটা জিনিস খারাপ। এখানে যেহেতু আমরা HER2টা রেয়ার থাকে, P53 একদম মাত্র 15% থাকে। দুইটা জিনিস খুব সহজ আমরা মনে রাখবো মেনলি। এখন আসি, এই যে টাইপ 1 টাইপ 2 বললাম বা কোনো কিছু বললাম, এন্ডোমেট্রয়েড টাইপ, সেই এন্ডোমেট্রয়েড টাইপের মধ্যে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। আর যেটা নন এন্ডোমেট্রয়েড, সেটার মধ্যে কি কি আছে? সেরাস, ক্লিয়ার সেল এবং কার্সিনোসার্কোমা। এই হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপ নিয়ে আমার এন্ডোমেট্রয়েড হলে ভালো, বাকিগুলা হলে খারাপ। এখন আসেন এই যে গ্রেডের কথা বলছি, যেখানে আপনাদেরকে একটু আলোচনা করলাম, এগুলো হচ্ছে একটু বেসিক জিনিস, যে গ্রেডের কথাটা বলছি। গ্রেড 1 দেখেন, যখন এরকম একটা হিস্টোপ্যাথোলজি স্লাইডটা আমরা দেখি, সেই স্লাইডের মধ্যে গ্রেড 1 হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড, গ্ল্যান্ড ফর্মস আর কনস্পিসিয়াস, মাইটোটিক ফিগার আর মডারেটলি নিউমারাস। এখানে আসলে মেইনলি মাইটোটিক ফিগারটা অত বেশি থাকে না। গ্রেড 2 যেটা, সেইটাতে মাইটোটিক ফিগার গুলা এটার মতো ওয়েল ডিফারেন্সিয়েটেড না,
কিন্তু বোঝা যায়। গ্রেড 3 যেটা, এখানে নর্মাল কোনো সেলই বোঝা যায় না, এখানে ভেরিং ডিগ্রি শেপের মধ্যে সব অ্যাবনর্মাল একদম মিউটেশন মানে ক্যান্সার সেলগুলোতে ভরা। তার মানে এটা হচ্ছে গ্রেড 1, এইটা হচ্ছে ভালো। গ্রেড 2 যেটা সেটা ইন্টারমিডিয়েট গ্রুপে চলে আসে এবং এটা হাই রিস্ক গ্রুপে চলে আসে। এখন এই যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা আমরা বলতেছি, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, আমরা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া নামে আমাদের একটা টপিকস আছে। তার মানে ক্যান্সার হওয়ার আগের মুহূর্ত, মানে এন্ডোমেট্রিয়ামে জরায়ুর ক্যান্সার হওয়ার আগে কোনো মুহূর্ত আছে, যেমন সার্ভিক্স এর আগের মুহূর্ত আছে, CR 1, 2, 3, ওভারিতে আগের মুহূর্ত নাই। কিন্তু আপনার হচ্ছে যে এন্ডোমেট্রিয়ামের ক্ষেত্রে আগের মুহূর্ত আছে, যেটাকে আমরা বলতেছি এটিপিক্যাল এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া অথবা এন্ডোমেট্রয়েড ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, আর একটা বলতেছি সেরাস ইন্ট্রাএপিথেলিয়াল কার্সিনোমা। এখন এই যে এটিপিক্যাল এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া অথবা এন্ডোমেট্রিয়াল ইন্টারএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, এই জিনিসটা হচ্ছে নতুন আসছে এই নামটা। আমরা আগে কি পড়ছিলাম যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়ার মধ্যে আমরা বইতে যখন পড়ছি, তত্ত্বের মধ্যেও যেটা দেয়া আছে অথবা বইয়ের মধ্যেও আমরা যেটা পড়ছি, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়ার ক্ষেত্রে উইদাউট এটিপিয়া, উইথ এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া, উইদাউট এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া, এরকম করে মানে এন্ডোমেট্রিয়ামের ক্ষেত্রে আমরা পড়ছি। তো ওখানে উইদাউট এটিপিয়া, যে এন্ডোমেট্রিয়াল, আমি যদি এন্ডোমেট্রিয়ামটা দেখি ওখানে যদি উইদাউট এটিপিয়া থাকে, সেখান থেকে ক্যান্সার হওয়ার চান্স কত পার্সেন্ট? সেখান থেকে ক্যান্সার হওয়ার চান্স হচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া উইদাউট এটিপিয়া যেটা, সেটা মাত্র 3%। উইথ এটিপিয়া যেটা, মানে এটিপিয়া যেটাতে থাকবে সেটাতে 30% থাকে। এবং এটা, এই স্ট্যাটিক্সটা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন দেখেন এই যে এই এন্ডোমেট্রিয়াল ইন্টারএপিথেলিয়াল নিওপ্লাসিয়া যারা হয়, সেই এন্ডোমেট্রিয়াল ইন্টারএপিথেলিয়াল নিওপ্লাসিয়া এখানে মেনলি 25% এন্ডোমেট্রিয়াল এপিথেলিয়াল নিউক্লিয়ার ডায়াগনোসিস হ্যাভ এক্সটেন্ড টু দ্য ইনভলভ দ্য ইন্টার এন্ডোমেট্রিয়াল কম্পোনেন্ট। এটা যদি আমরা একটা এন্ডোমেট্রিয়ামের কাট সেকশন থাকে, সেইখানে এই কম্পোনেন্ট গুলো ভিতরের দিকে মাত্র 20% পেশেন্টদের ক্ষেত্রে চলে আসে। তাহলে আমার এই এন্ডোমেট্রিয়াল ইন্টারএপিথেলিয়াল নিওপ্লাসিয়া কেন ইম্পর্টেন্ট, কেন আমার ডায়াগনোসিস বা কেন দরকার? দেখেন 40% অফ দ্য ওমেন উইথ এন্ডোমেট্রিয়াল ইন্টারএপিথেলিয়াল নিওপ্লাসিয়া will be diagnosed with endometrial carcinoma within 1 year। যদি আমার পেশেন্টের এন্ডোমেট্রিয়াল ইন্টারএপিথেলিয়াল নিওপ্লাসিয়া আসে, আমি যদি পেশেন্টকে ভালোভাবে কাউন্সিলিং না করি, পেশেন্টকে আমি ভালোভাবে না জানাই, পেশেন্ট বাড়ি চলে গেল, ইএসসি করে ভালো হয়ে গেছে, বাড়ি চলে গেল, 1 বছরের মধ্যে 40%, 10 জনের ভিতরে 4 জন ক্যান্সার নিয়ে আসবে। এদের ডু নট ডেভেলপ উইদিন 12 months, দেয়ার ইজ আ 45-fold increased risk of future endometrial carcinoma। যাদের 1 বছরে করে না, তাদের দেখা যায় যে ফিউচারে তাদের 45-fold আবার endometrial carcinoma হয়। তার মানে absence of endometrial interepithelial neoplasia is an initial biopsy, including those with only benign hyperplasia, confirm 99% of negative predictive value for concomitant of feature of adenocarcinoma। এটা নতুন এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া ক্লাসিফিকেশন, এন্ডোমেট্রিয়াল ইন্টারএপিথেলিয়াল নিওপ্লাসিয়া উইথ এটিপিয়া, উইদাউট এটিপিয়া। তাহলে এটার মধ্যে আমরা যদি বায়োপসি নিয়ে দেখি যে তার এন্ডোমেট্রিয়াল ইন্টারএপিথেলিয়াল নিওপ্লাসিয়া আসছে, ওই পেশেন্টের 40% 1 বছরের মধ্যে ক্যান্সার ডেভেলপ করবে। এটা মাথার মধ্যে ঢুকাই না, এটা আপনাদের এসএকিউ কোশ্চেনে চলে আসবে। আচ্ছা, এখানে এই যে P53, এখানে এটাতে আমরা বললাম। এখন তো ধরেন একটা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার পেশেন্ট তাহলে আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করে বা সে কিভাবে আসে?
একটা পেশেন্ট যখন সব পেশেন্টের কি আমাদের পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে আসে না, আমাদের যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তারা আমাদের কাছে পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করে। তাহলে বিশাল যে একটা রিপ্রোডাক্টিভ গ্রুপ আছে যে 40-র উপরে পেরিমেনোপজাল বাকি, তারা কিভাবে আসে? ইরেগুলার পারভাজানাল ব্লিডিং নিয়ে আসতে পারে, ইন্টারমিনিস্ট্রাল ব্লিডিং নিয়ে আসতে পারে, হেভি ব্লিডিং নিয়ে আসতে পারে। একটা পেশেন্ট 40 এর নিচে, তার ওবেস, ডায়াবেটিক, হাইপারটেনসিভ, তার মেনোরেজিয়া হয়, অবশ্যই তার এন্ডোমেট্রিয়াল ইভালুয়েশন করতে হবে। এন্ডোমেট্রিয়াল ইভালুয়েশন করে দেখতে হবে যে ওই পেশেন্টের এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া আছে কিনা অথবা এন্ডোমেট্রিয়াল ম্যালিগনেন্সি আছে কিনা। তাহলে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করবে ইরেগুলার পারভাজানাল ব্লিডিং, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, পেশেন্ট অ্যাসোসিয়েট কন্ডিশন গুলো থাকবে, পোস্ট মেনোপজালে পোস্ট মেনোপজাল ব্লিডিং। এখন আসেন পোস্ট মেনোপজাল ব্লিডিং যে পেশেন্ট আসলো তার কত পার্সেন্ট আসলে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয়? পোস্ট মেনোপজাল ব্লিডিং এর 80% মানে বেশি আসলে থাকে হচ্ছে বিনাইন কন্ডিশন, যেমন হচ্ছে অ্যাট্রোপিক ভ্যাজানাইটিস। 1/3 মানে হচ্ছে মাত্র 15 থেকে 10 থেকে 15% পেশেন্টদের এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয়। কিন্তু আপনাকে একটা পেশেন্ট পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে আসলে ওর যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা নাই সেটা প্রুফ করে আপনাকে ছাড়তে হবে। কখনো এটা মনে করা যাবে না যে মাত্র 10 থেকে 15% এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয় এই জন্য আমি ওকে দেখবো না। না, তাহলে এরকম করে যদি কোনো পেশেন্ট আমাদের কাছে ধরেন আসে, তাহলে এর পরবর্তী স্টেপ কি, আমরা কি করব? আমি একটু আগে বলেছি যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা আগে আমরা ডায়াগনোসিস করব, তারপরে আমরা এই পেশেন্টটাকে মানে এরপর ট্রিটমেন্ট দিব। তাহলে ডায়াগনোসিস আমরা কিভাবে করব? যদি আমাদের পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে আসলো, পেশেন্টকে আমরা দেখলাম, ইভালুয়েশন করলাম, এরপর আমরা পেশেন্টকে একটা ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি করাই। ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি করলে দেখেন আমাদের পেশেন্টটা এটা একটা ট্রান্সভাজানাল সোনোগ্রাফির একটা ফিচার। এরকম একটা ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করে নিয়ে আসলে নর্মালি আমাদের যদি পোস্ট মেনোপজাল ব্লিডিং হয় তাহলে নর্মালি ট্রান্সভাজানাল সোনোগ্রাফিতে ইউট্রাসটা অ্যাট্রফি হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে। এখানে যে এন্ডোমেট্রিয়ামের থিকনেস যেটা থাকে সেটা হচ্ছে <4 মিলিমিটার হবে। কিন্তু যদি ইউট্রাসটা বড় হয়ে গেছে, এই ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করে এন্ডোমেট্রিয়াল থিকনেসটা more than 4 স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আপনারা একটু বলেন তো। এতক্ষণ শোনা যায়নি আপু, লাস্ট 2 মিনিট শোনা যায় নাই। আচ্ছা, হ্যাঁ আমি জুম আউট হয়ে গেছিলাম, আবার ঢুকলাম। আচ্ছা, তাহলে একটা পেশেন্ট এরকম আসার পরে আমরা কি করতে পাঠাবো? ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি করতে পাঠাবো। ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি আপনাদের এখান থেকে একটা এসএকিউ মানে সিঙ্গেল বেসড অ্যান্সার কোশ্চেন আসতে পারে অথবা এসএকিউ কোশ্চেন আসতে পারে। কিভাবে এসএকিউ কোশ্চেন আসবে? আপনাদের ধরেন এরকম করে মানে সিঙ্গেল এসএকিউ কোশ্চেন যে একটা পোস্ট মেনোপজাল লেডি 60 ইয়ার্স উইথ দ্য কমপ্লেন্ট অফ পোস্ট মেনোপজাল ব্লিডিং, হোয়াট আর দ্য কমন কজেস বা হোয়াট আর দ্য কজেস। তাহলে সেটার মধ্যে কজ গুলার মধ্যে আমরা অ্যাট্রোপিক ভ্যাজানাইটিস, অ্যাট্রোপিক এন্ডোমেট্রাইটিস, তারপরে হচ্ছে আপনার এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, অ্যাবনর্মাল এটা ব্লিডিং, কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স, তারপরে হচ্ছে ইরেকটাইল কারাঙ্কেল, যেগুলো আছে মানে প্রোডাক্টস উইথ ডিকুবিটাস আলসার, যা যা আছে 17টা 18টা কজ সবগুলা আপনি ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে লিখে দিবেন। মার্কস দেখে 1 মার্ক থাকলে 5টা 6টা লিখবেন, 2 মার্ক থাকলে 10-12টা লিখবেন। এরপরে হচ্ছে পেশেন্টের হাউ ইউ ইনভেস্টিগেট হার। ইনভেস্টিগেশন করতে গেলে আমার ফার্স্ট যেটা করতে হবে
হবে, সেটা হচ্ছে ট্রান্সভাজানাল সোনোগ্রাফি। ট্রান্সভাজানাল সোনোগ্রাফিতে যদি আমি দেখি ইউটারাসটা বড়, অথবা এন্ডোমেট্রিয়াল থিকনেস মোর দ্যান 4 মিলিমিটার, অথবা আমি এই ট্রান্সভাজানাল সোনোগ্রাফি তার কি কি পেতে পারি, এই ছবিটা মাথার মধ্যে মনে রাখবেন। এই ট্রান্সভাজানাল সোনোগ্রাফির মধ্যে আমি একটা ইকোজেনিক পলিপ পেতে পারি, মানে ইকোজেনিক মানে এখানে সাদা একটা পলিপ পেতে পারি, এন্ডোমেট্রিয়ামটা ইরেগুলার পেতে পারি, এন্ডোমেট্রিয়ামে কোনো গ্রোথ পেতে পারি, এখানে কোনো কালেকশন পেতে পারি, গ্রোথটা আমার মায়োমেট্রিয়ামে ইনভেড করে যেতে পারে। তাহলে এই গ্রোথটা আমাকে এখান থেকে নিচে নেমে এক্সটেনশন হতে পারে, মানে আমার এখানে সার্ভিক্স চলে যেতে পারে। তাহলে